আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মে 3 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে স্পেশাল ভাবে রিকোয়েস্ট আছে, যদি তোমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মে 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিও না দেখে থাকো, তাহলে 3 নম্বর ভিডিওটা দেখলে কোনো লাভ হবে না। তোমরা আগে 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপর 3 নম্বর ভিডিও দেখো, ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট না করে বেসিক অ্যাকাউন্টিং টার্মে 3 নম্বর ভিডিওটা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, অর্থাৎ কি টপিক দিয়ে আমরা শেষ করেছিলাম? একটা শিখেছিলাম ক্যাপিটাল এবং তারপরে আমরা শিখেছিলাম লাইবিলিটি। তো ক্যাপিটাল কি বলেছিলাম? বিজনেস স্টার্ট করার সময়, ঠিক আছে, বিজনেস স্টার্ট করার সময় বিজনেসের যে ওনার বা প্রোপ্রাইটার, ঠিক আছে, বিজনেসের যে ওনার বা প্রোপ্রাইটার বিজনেসে যত টাকা ইনভেস্ট করে সেটাকে বলেছিলাম ক্যাপিটাল। তাহলে আবার বলেছি ক্যাপিটাল কি বলেছিলাম? অ্যামাউন্ট ইনভেস্টেড বাই ওনার ইনটু দ্য বিজনেস, ঠিক আছে, বিজনেসে প্রোপ্রাইটার বা ওনার যত টাকা ইনভেস্ট করে সেটাই হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে। আর লাইবিলিটি কি বলেছিলাম? বিজনেসে ওনার ছাড়া যদি আর কেউ কন্ট্রিবিউট করে, বিজনেসে ওনার ছাড়া যদি আর কেউ কন্ট্রিবিউট করে তাকে বলা হয় লাইবিলিটি। দেখো দেখিয়ে দিচ্ছি, ধরো একটা বিজনেস স্টার্ট করার, এই যে ধরো বিজনেসটার নাম ধরো গণেশ ভান্ডার। কি বললাম? বিজনেসটার নাম ধরো গণেশ ভান্ডার, ঠিক আছে। তো এই বিজনেসটা করতে ধরো তোমার লাগবে টোটাল 1 লাখ, ঠিক আছে। বিজনেসটা ঠিকঠাক ভাবে তৈরি করতে, বিজনেসের একটা গ্রসারি বিজনেস, এই বিজনেসটা ঠিকঠাক ভাবে ওপেন করতে আমার দরকার 1 লাখ। তো এই বিজনেসের ওনারকে, এই বিজনেসের ওনার হচ্ছে, ওনার বলো বা প্রোপ্রাইটার বলো, যাই বলো, ওনার বলো বা প্রোপ্রাইটার বলো, ঠিক আছে, সেটাকে গণেশ, ঠিক আছে। এই বিজনেসের ওনার বা প্রোপ্রাইটার গণেশ। গণেশ এই বিজনেস স্টার্ট করার সময় কত টাকা নিয়ে এসেছে? 30,000, ঠিক আছে। এই 30,000 হয়ে গেছে তোমার ক্যাপিটাল। এই 30,000 কি ক্যাপিটাল? তাহলে আবার বলছি, গণেশ ভান্ডার এটা হচ্ছে একটা গ্রসারি শপ, ঠিক আছে। এই বিজনেসটা ঠিকঠাক ভাবে ওপেন করতে আমার কত টাকা দরকার? আমার 1 লাখ টাকা দরকার, ঠিক আছে। এই বিজনেসের ওনার মানে মালিককে, এই বিজনেসের মালিক 1 লাখ। এই বিজনেসটা ওপেন করার সময়, অর্থাৎ গণেশ ভান্ডার ওপেন করার সময় গণেশ কত টাকা নিয়ে এসেছে? গণেশ 30,000 নিয়ে এসেছে। এই 30,000 হয়ে গেল ক্যাপিটাল, কিন্তু আমার দরকার 1 লাখ, তাহলে আমার তো আরো 70,000 দরকার। বাকি 70,000 কোথা থেকে আসবে? ঠিক আছে, বাকি 70,000 আসবে আউটসাইডার থেকে। আউটসাইডার মানে বাইরের লোক, বাইরের লোক আমাদের গণেশ ভান্ডারে দেবে কত টাকা? 70,000 টাকা। এটাকে বলে কি? এটাকে বলে লাইবিলিটি, এটাকে বলে লাইবিলিটি, ঠিক আছে। বাইরের লোক দেবে, ঠিক আছে। বিজনেসে ওনার ছাড়া যদি বাইরের লোক বা আউটসাইডার বা থার্ড পার্টি যদি কোনো টাকা ইনভেস্ট করে তাকে বলে কি? লাইবিলিটি, ঠিক আছে। আর আউটসাইডার থেকে বা বাইরের লোকের থেকে কি দিতে হবে? ধার দিতে হবে, লোন। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে, ক্যাপিটাল বললাম, লাইবিলিটি বললাম। আচ্ছা, লাইবিলিটির আরেকটা ওয়ার্ড তোমরা মাথায় রাখতে পারো, লাইবিলিটিকে আমরা কি বলি? অব্লিগেশন, ঠিক আছে। কি বললাম? অব্লিগেশন। অব্লিগেশন মানে দায়, একটা নির্দিষ্ট টাইমের পর এই দায়টা আমাকে মিটিয়ে দিতে হবে। তো এটা তো আমরা লাস্ট ক্লাসে আমরা এটাই ডিটেইলসে আলোচনা করেছিলাম। এবার এখান থেকেই আলোচনা করব, অর্থাৎ লাইবিলিটি যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমরা লাইবিলিটি নিয়ে আলোচনা করব। আর এটাও বলেছিলাম লাইবিলিটির কয়েকটা एग्जांपल বলেছিলাম, কি ক্রেডিটরস বলেছিলাম, বিলস পেবেল বলেছিলাম, ব্যাংক ওভারড্রাফট বলেছিলাম, ঠিক আছে। আর কি বলেছিলাম? ব্যাংক লোন বলেছিলাম, মর্টগেজ লোন বলেছিলাম। তো এখন সেই লাইবিলিটি নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো তোমরা সবাই লেখো, তোমরা কি লিখবে? লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড। লেখো লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড, ঠিক আছে। যত অবধি লেখা হচ্ছে লাইবিলিটি, যত অবধি লেখা হচ্ছে ঠিক তার পরের লাইন থেকে এই কথাটা লিখবে, ঠিক আছে। লেখো লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড, লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড, লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড, ঠিক আছে। লাইবিলিটি ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস, ইনটু টু পার্টস। আমরা যখন অ্যাসেট পড়েছিলাম, আগের ক্লাসে যখন অ্যাসেট পড়েছিলাম, কি বলেছিলাম? অ্যাসেটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মনে পড়ছে তো? অ্যাসেটকে 3 ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগের নাম কি কি বলেছিলাম? তিনটা ভাগ করেছিলাম, নন কারেন্ট অ্যাসেট, একটা বলেছিলাম কারেন্ট অ্যাসেট, আর একটা বলেছিলাম ফিকটিসিয়াস অ্যাসেট। ঠিক সেরকমই লাইবিলিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগটা কি? আমরা ধরো এখানে বক্স করে দিচ্ছি, মানে একটা কি বলবো, এটাকে একটা ক্লাসিফিকেশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কি? একটাকে লিখবো নন কারেন্ট লাইবিলিটি, একটাকে কি লিখবো? নন কারেন্ট লাইবিলিটি,
আর একটাকে লিখবো কারেন্ট লাইবিলিটি। তাহলে কি বললাম, লাইবিলিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, তো নন কারেন্ট লাইবিলিটি জিনিসটা কি, কারেন্ট লাইবিলিটি জিনিসটা কি সব বলবো। ঠিক আছে, প্রথমে লিখো নন কারেন্ট লাইবিলিটি বলে হেডিং দাও, নন কারেন্ট লাইবিলিটি বলে হেডিং দাও। আগে লিখে নিই তারপর বোঝাচ্ছি। নন কারেন্ট লাইবিলিটি বলে হেডিং দাও। তো নন কারেন্ট লাইবিলিটি বলে হেডিং দিয়ে কি লিখবো, প্রথমে লিখো দোজ লাইবিলিটি, লিখো দোজ লাইবিলিটি, দোজ লাইবিলিটি which are, those liability which are payable after a period, payable after a period of more than 1 year, of more than 1 year, of more than 1 year from the end of accounting year, from the end of accounting year, from the end of accounting year, full stop। ঠিক আছে, এর एग्जांपल গুলো লিখে রাখতে পারো ই কমা জি, ই কমা জি एग्जांपल কি কি লিখতে পারো, লং টার্ম লোন, লং টার্ম লোন। ঠিক আছে, ডিবেঞ্চার, ডিবেঞ্চার। ঠিক আছে, তারপর লিখো মর্টগেজ লোন, তারপর লিখো কি ব্যাংক লোন। ঠিক আছে, কি লেখা আছে একবার দেখে নাও, আমি বোঝাচ্ছি। ঠিক আছে, বলছে নন কারেন্ট লায়াবিলিটি কাকে বলে, বলছে নন কারেন্ট লায়াবিলিটি বলতে আমরা সেই সমস্ত লায়াবিলিটিকে বোঝাই, সেই সমস্ত লায়াবিলিটি বলি। কি লেখা আছে, দোজ লায়াবিলিটি, মানে নন কারেন্ট লায়াবিলিটি বলতে আমরা সেই সমস্ত লায়াবিলিটিকে বোঝাই। কোন সমস্ত লায়াবিলিটি, যেই লায়াবিলিটি which are payable, which are payable। লায়াবিলিটি মানে কি, অব্লিগেশন। লায়াবিলিটি মানে কি বললাম, অব্লিগেশন। অব্লিগেশন মানে একটা নির্দিষ্ট টাইমের পর আমাকে পেমেন্ট করতে হবে, টাকাটা আমাকে পে করে দিতে হবে, এটা কি লায়াবিলিটি, তাই তো। তো বলছে which are payable after a period more than 1 year from the end of accounting year। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইয়ার আমরা জানি। দেখো অ্যাকাউন্টিং ইয়ার কোনটাকে বলে, আমাদের অ্যাকাউন্টিং ইয়ার। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইয়ার ধরো আমার সাপোজ 1190, কি বললাম 1190। ঠিক আছে, আর ইয়ার এন্ড হবে কত, 31/12/19, তাই তো। তার মানে আমাদের এটা কি বললাম 1119 থেকে 31 ডিসেম্বর 2019, এই যে পিরিয়ডটা দেখতে পাচ্ছ পুরো একটা বছর, এটাকে বলে অ্যাকাউন্টিং পিরিয়ড। ঠিক আছে, এটাকে বলে অ্যাকাউন্টিং পিরিয়ড বা বলতে পারো অ্যাকাউন্টিং ইয়ার। ঠিক আছে, এই অ্যাকাউন্টিং ইয়ার যেদিন শেষ হচ্ছে, ঠিক আছে, আবার বলে নাও, বলছে those liability which are payable after a period of more than 1 year, more than 1 year from the end of accounting year। এই যে অ্যাকাউন্টিং ইয়ার তো শেষ হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে তো অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে তারও এক বছর পর। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা একটু ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ডায়াগ্রাম দিয়ে আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এই জিনিসটা নন কারেন্ট লায়াবিলিটি যদি বুঝতে অসুবিধা হয়, এই ডায়াগ্রামটা ভালো করে বোঝো, তাহলে নন কারেন্ট লায়াবিলিটি ক্লিয়ার হয়ে যাবে। কি দেখো এখানে কি লেখা আছে, 1119 থেকে 31 ডিসেম্বর 2019, এই যে পিরিয়ডটা দেখতে পাচ্ছ 1119 থেকে 31 ডিসেম্বর 2019। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বছর। ঠিক আছে, এই যে এই পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা কি বলতে পারি, কারেন্ট ইয়ার বা আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। এই যে একটা বছর কারেন্ট ইয়ার বা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে পারো, এই যে পিরিয়ডটা বললাম। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হচ্ছে কবে, 31 ডিসেম্বর 2019।
এই দিনই আমরা চুজ করি যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়, যেই দিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হয় সেই দিনই আমরা চুজ করি লাইবিলিটি, ঠিক আছে? সেই দিনই আমরা লাইবিলিটি বা অ্যাসেট নিয়ে চিন্তা ভাবনা করি। হ্যাঁ, কি অ্যাসেট আছে, কি লাইবিলিটি, কত টাকা অ্যাসেট, কত টাকা লাইবিলিটি, এই নিয়ে চিন্তা ভাবনা করি। কোন দিন? যেদিন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়। অ্যাকাউন্টিং ইয়ার শেষ হতে হবে 31/12/19-এ, ঠিক আছে? এই 31/12/19 থেকে যদি 31/12/20, যদি এই এক বছরের মধ্যে, যদি এই পিরিয়ডের মধ্যে টাকাটা শোধ করে দিই, কবে? যেদিন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই দিন থেকে এক বছরের মধ্যে যদি লাইবিলিটির টাকা শোধ করে দিই, তাকে বলে কি? তাকে বলে কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে? এই পিরিয়ডে টাকা শোধ করে দিলে তাকে বলে কারেন্ট লাইবিলিটি। আবার বলছি, যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হবে, অ্যাকাউন্টিং ইয়ার শেষ হতে হবে 31/12/19-এ, ঠিক আছে? এই পিরিয়ড থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ এইটুকু পিরিয়ডের মধ্যে যে সমস্ত লাইবিলিটি টাকা শোধ করে দিই সেই সমস্ত লাইবিলিটিকে আমরা বলি কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, যে সমস্ত লাইবিলিটির টাকাটা এই এক বছরের পরে শোধ করি, আমরা এই এক বছরের মধ্যে না, এই এক বছর ক্রস করার পর যদি শোধ করি তখন তাকে বলে নন কারেন্ট লাইবিলিটি। অর্থাৎ 31/12/20 পর, সেটা মানে এই পিরিয়ডের মধ্যে হতে পারে বা এর পরেও যেতে পারে, ঠিক আছে? দেখো কি লেখা আছে, এবার পড়ো তাহলে বুঝতে পারবে। বলছে those liability which are payable after a period বলেছে after a period of more than 1 year from the end of accounting year। accounting year শেষ হচ্ছে 31/12/19-এ, ঠিক আছে? end of accounting year মানে 31/12/19-এ। কবে থেকে? বলেছে after a period for more than 1 year from the end of accounting year, অর্থাৎ এই যে একটা বছর এর পরে যদি শোধ করি, তাহলে জিনিসটা বুঝতে পেরেছো। নন কারেন্ট লাইবিলিটি কাকে বলে? যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে, ঠিক আছে? যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই দিন থেকে তার পরবর্তী এক বছরকে বলে কারেন্ট লাইবিলিটি। তারপরে যদি কোনো লাইবিলিটি শোধ করি তাকে বলে নন কারেন্ট লাইবিলিটি। তাই যদি আমি উদাহরণের আসি, একটা একটা করে উদাহরণ বলি। প্রথমটা বলেছে লং টার্ম লোন। লং টার্ম লোন মানে এমন ধরনের লোন, ধরো আমি ব্যবসা করার জন্য আমি ধরো 30 লাখ বা 40 লাখ টাকা লোন নিয়েছি, যেই লোনের টাকাটা শোধ করবো ধরো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এতদিন পর শোধ করবো, ঠিক আছে? এমন কিছু ব্যবসা করতে গেলে আমরা অনেক টাকা লোন নিই, সেই লোনের টাকাটা হয়তো শোধ করবো 10 বছর পর বা 20 বছর পর। তাহলে 10 বছর বা 20 বছর কি অ্যাকাউন্টিং এর শেষ হচ্ছে, এইখানে 31/12/19-এ অ্যাকাউন্টিং এর শেষ হচ্ছে, তার মানে টাকা শোধ করবো বলে এই 31/12/19-এর পর আরো 10 বছর পর টাকা শোধ করবো। আমরা কি এইটুকু পিরিয়ড শোধ করছি? না। আমরা কি এক বছরে শোধ করছি? না। এই এক বছরে শোধ করলে সেটা হয়ে যায় কারেন্ট লাইবিলিটি। যদি এক বছর পরে শোধ করি তখন তাকে বলে নন কারেন্ট লাইবিলিটি। পুরো সেম অ্যাজ তোমার নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটস এর মতো। আর কি বলেছে? ডিবেঞ্চার। এবার তোমরা যদি বলো ডিবেঞ্চার মানে কি? ডিবেঞ্চার মানে এক ধরনের লোন। এখন জেনে রাখো ডিবেঞ্চার মানে এক ধরনের লোন। আমরা যখন ক্লাস 12 এ পড়বো তখন ডিটেইলসে জানবো ডিবেঞ্চার নিয়ে তখন একটা চ্যাপ্টার আছে। এখন শুধু এটুকুই জেনে রাখো ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লোন। কি ধরনের লোন? লং টার্ম লোন। আচ্ছা, নেক্সট কি বলছে? মর্টগেজ লোন। মর্টগেজ লোন তো আগের দিনই বলেছি, বিজনেস করতে গেলে ধরো আমার লোন দরকার, কিন্তু লোন তো আমি ব্যাংকে গেলে ব্যাংক এমনি এমনি লোন দেবে না, আমাকে কিছু বন্ধক রাখতে হবে, কিছু সিকিউরিটি রাখতে হবে, সেটাতে মর্টগেজ লোন আগের ক্লাসেই বলেছি। ব্যাংক লোন, ঠিক আছে? ব্যাংক লোন বিজনেস করতে গেলে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই বলছিলাম, ধরো টাটা কোম্পানি বিজনেস করতে গেলে ওর ধরো দরকার 50 লাখ টাকা দরকার, ভালো মতন বিজনেস করতে গেলে 50 লাখ টাকা দরকার, কিন্তু টাটা কোম্পানির মালিক যে রতন টাটা ও 20 লাখ টাকা আনতে পেরেছে, তাহলে ওর তো আরো 30 লাখ টাকা দরকার। সেই 30 লাখ টাকা কোথা থেকে হবে? ব্যাংকের থেকে হবে, অর্থাৎ ব্যাংকের থেকে লোন নেবে। তো ব্যাংকের থেকে যখন লোন নেবে, ধরো এইচডিএফসি ব্যাংকের থেকে লোন নিয়েছে, তাকে ওই টাকাটা শোধ করতে হবে। কতদিনে শোধ করবে? ও যদি ওই টাকাটা এক বছরের মধ্যে শোধ করে দেয়, এক বছরের মধ্যে, ঠিক আছে? ও ধরো এই পিরিয়ডে, এই কারেন্ট ইয়ারে লোন নিল, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর শেষ হচ্ছে কবে? 31/12/19। এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে যদি শোধ করে দেয় তখন সেটা কারেন্ট লাইবিলিটি। আর যদি তারপরে যদি টাকা শোধ করে তাকে বলে নন কারেন্ট লাইবিলিটি। জেনারেলি কি হয়? জেনারেলি যে আমরা ব্যাংকের থেকে যে লোন নিই, তোমরা মনে করো অনেকে ফ্ল্যাট কেনার জন্য লোন নেয়, ব্যাংকের থেকে লোন নেয়, সেই লোনের টাকা কি এক বছর শোধ করতে পারে না? কোনোদিন এক বছর শোধ করতে পারে না। ওই লোনের টাকাটা আমাদের 10 বছর 20 বছর লাগে, এটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। তো এখানে তাই লিখেছে, এখানে তাই লেখাটা বুঝতে অসুবিধা, যখনই দেখবে লেখা বুঝতে অসুবিধা হচ্ছে তখনই এই ডায়াগ্রামে চলে আসবে, যেদিন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে, ঠিক আছে, সেই দিন থেকে এক বছরের মধ্যে হলে কারেন্ট লাইবিলিটি, আর সেটা ক্রস করে গেলে, ঠিক আছে, সেটা ক্রস করে গেলে এক বছরের বেশি 2 বছর হতে পারে, 3, 4, 5, 10, 20, 30, 40, 50, যত খুশি বছর হতে পারে, এটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। তাই এখানে বলে দোজ লাইবিলিটি হুইচ আর পেবেল, যে সমস্ত লাইবিলিটি আমরা পে করব, পেবেল মানে পে করতে হবে, আফটার আ পিরিয়ড, ঠিক আছে, আফটার মানে পরে, আফটার আ পিরিয়ড অফ মোর দ্যান 1 ইয়ার, ঠিক আছে, এক বছর পরে শোধ করব, ঠিক আছে, ফ্রম দা এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার যেদিন শেষ হচ্ছে তার থেকেও এক বছর পর শোধ করব। আশা করি বুঝতে পেরেছেন নন কারেন্ট লাইবিলিটি জিনিসটা কি, ঠিক আছে। এবার আমরা কারেন্ট লাইবিলিটি শিখব।
ঠিক আছে, এবার কারেন্ট লাইবিলিটি শিখবো, নন কারেন্ট লাইবিলিটি হয়ে গেল, এবার কারেন্ট লাইবিলিটি লিখবো, ননটা এখান দিয়ে মুছে দিই। লেখো those liability which are payable, those liability which are payable, those liability which are payable, those liability which are payable within period of 1 year, within period of 1 year, within period of 1 year from the end of current year, from the end of current year, from the end of current year, end of current year। এর एग्जांपल দিয়ে দিই, एग्जांपलটা হয়ে গেলে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি তোমরা ডায়াগ্রামটা আগে বুঝেই গেছো, এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, তবু বুঝিয়ে দেবো। আচ্ছা আগে एग्जांपलটা দিয়ে দিই, एग्जांपल E, G, লেখো ক্রেডিটার্স, লেখো ক্রেডিটার্স, লেখো বিলস পেয়েবল, ঠিক আছে? তো লেখো ব্যাংক ওভারড্রাফট, লেখো ব্যাংক ওভারড্রাফট, এই ব্যাংক ওভারড্রাফট আগের ক্লাসে ডিটেইলসে বুঝিয়েছি, ঠিক আছে? তো আচ্ছা তারপর লেখো এক্সপেন্সেস পেয়েবল, এক্সপেন্সেস পেয়েবল। আচ্ছা এবার কি করব, এর একটা ডায়াগ্রাম দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার, এটা হচ্ছে 1119 থেকে 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার, বা কেউ কেউ এটাকে বলতে পারে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে? কারেন্ট ইয়ারে বলা যায়, কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড বলে একই জিনিস, ঠিক আছে? এখানে লেখো পেমেন্ট উইদিন দিস পিরিয়ড, আর এটাকে বলতে পারো এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। দেখো কারেন্ট লায়াবিলিটি আগের ডায়াগ্রামে ক্লিয়ার হয়ে গেছে, তবু এই ডায়াগ্রামে বলে দিচ্ছি। তো এখানে কি দেখতে পাচ্ছ 1119 থেকে 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, বা বলতে পারো কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার। এই কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে কবে? এই 31/12/19, 31/12/19 আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে, তাই লেখা আছে এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে কবে? 31/12/19। যে সমস্ত লায়াবিলিটি আমরা এই যে অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার এক বছরের মধ্যে শোধ করে দেব, যে সমস্ত লায়াবিলিটি অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার এক বছরের মধ্যে শোধ করে দেব তাকে বলে কারেন্ট লায়াবিলিটি। আবার বলছি, যে সমস্ত লায়াবিলিটি অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার এক বছরের মধ্যে শোধ করে দেব তাকে বলে কি, তাকে বলে কারেন্ট লায়াবিলিটি। লিখেছি ডায়াগ্রামে, এটা হচ্ছে কারেন্ট ইয়ার, ঠিক আছে? এবার কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে 31/12/19, ঠিক আছে? 31/12/19 থেকে এক বছর মানে 31/12/20 এর মধ্যে যে সমস্ত লায়াবিলিটি শোধ করে দেব তাকে বলে কারেন্ট লায়াবিলিটি। লিখেছি পেবেল উইদিন দিস পিরিয়ড। দেখো কি লিখেছি, কারেন্ট লায়াবিলিটি বলছে দোজ লায়াবিলিটি হুইচ আর পেবেল, ঠিক আছে? সেই সমস্ত লায়াবিলিটি কারেন্ট লায়াবিলিটি বলো যে সমস্ত লায়াবিলিটি পে করব বা পে করে দেব উইদিন পিরিয়ড অফ 1 ইয়ার, উইদিন পিরিয়ড অফ 1 ইয়ার, এক বছরের মধ্যে শোধ করে দেব, ফ্রম দা এন্ড অফ কারেন্ট ইয়ার শেষ হওয়ার এক বছরের মধ্যে শোধ করে দেব তাকে বলে কারেন্ট লায়াবিলিটি। উদাহরণ হচ্ছে ক্রেডিটার। দেখো ক্রেডিটার আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, যাদের থেকে মানে যেই সমস্ত পার্টির থেকে আমরা ধারে গুডস পারচেজ করি, যেই সমস্ত পার্টির থেকে আমরা ধারে গুডস পারচেজ করি তাদেরকে ক্রেডিটার বলে। বলো না, যাদের থেকে ধারে গুডস কিনেছি তাদের টাকাটা শোধ করব কতদিন পর? হ্যাঁ, তাদের থেকে আমি 10,000 টাকার গুডস কিনে আনলাম ধারে, এমন কি ওদের টাকাটা 10 বছর 20 বছর পর শোধ করব? না না স্যার, যাদের থেকে ধারে গুডস কিনতে তাদেরকে 2 মাস 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতে হয়, তা এক বছরের মধ্যে তো শোধ করে দিচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা বিলস পেবেল, ক্রেডিটার থেকে বিল পেবেল তৈরি হয়েছে, বিলের টাকা শোধ করতে কত টাইম থাকে? 2 মাস 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতে হবে। ব্যাংক ওভারড্রাফট তো আগের ভিডিওতেই বললাম, ঠিক আছে? তবু আরেকবার বলে দিচ্ছি, ব্যাংক ওভারড্রাফটের ফ্যাসিলিটি সবাই পায় না, অনলি বিজনেসম্যানরাই পায় ব্যাংক ওভারড্রাফটের ফ্যাসিলিটি, ঠিক আছে? তো ব্যাংক বিজনেসম্যানদের জন্য বলে দেয়, তোমাদের বিজনেসম্যানদের ওদের পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তোমরা একটা অ্যাকাউন্ট খুলতে পারো, তোমরা কারেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা নিতে পারো। সে কারেন্ট অ্যাকাউন্ট খুললে কি হবে? ধরো
কোন বিজনেসম্যানের ধরো বিজনেসম্যানদের কি হয় প্রতিদিন ওদের ট্রানজাকশন হয়, সাপোজ ধরো কোনো একজন বিজনেসম্যানের ব্যাংক অ্যাকাউন্টে আছে 50,000 টাকা, ঠিক আছে, কিন্তু ওর কাউকে পেমেন্ট করতে হবে 60,000 টাকা, ঠিক আছে, কিন্তু ওর কাছে 50,000 টাকা পড়েছে, 60,000 টাকা দেবে কি করে? ব্যাংক একটা ফ্যাসিলিটি দিয়েছে যে তুমি তাকে 60,000 টাকা পেমেন্ট করে দিতে পারো। তোমার 10,000 টাকা ব্যাংক ওকে এক্সট্রা ফ্যাসিলিটি দিল, অর্থাৎ ব্যাংক ওকে 10,000 টাকা ধার দিল, ব্যাংকে এই 10,000 টাকা শোধ করে দিতে হবে। যদিও ব্যাংক এই 10,000 টাকার এগেইনস্টে কিছু ইন্টারেস্ট নেবে, সেই ইন্টারেস্টটা আমাদের জানার বিষয় নয়। তার মানে ওই যে ব্যাংকের থেকে কত টাকা এক্সট্রা ফ্যাসিলিটি নিল? 10,000 টাকা, অর্থাৎ ব্যাংকের থেকে ওভারড্রাফট করলো, ব্যাংকে যা টাকা ওই জমা ছিল তার তুলনায় 10,000 টাকা এক্সট্রা তুলে নিল, ঠিক আছে। এই 10,000 টাকা শোধ করবে কি 2 বছর, 3 বছর, 5 বছর পর শোধ করবে না, এটা ওকে 1 মাস 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতে হবে। এটাই হচ্ছে তোমার ব্যাংক ওভারড্রাফট। আগের দিন ডিটেইলসে আরো বলেছি, ঠিক আছে। আর ব্যাংক ওভারড্রাফট ফ্যাসিলিটি সবাইকে দেয় না, ঠিক আছে, তাদের দেয় অনলি বিজনেসম্যানদের দেয়। হ্যাঁ, তবে ভালো রেপুটেশন থাকলে সেই সমস্ত বিজনেসম্যানদের ব্যাংক ওভারড্রাফট থাকে, মানে ফ্যাসিলিটিটা দিয়ে দেয়। আর যদিও একটা লিমিট থাকে, ধরো কারো ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে 50,000 টাকা, এবার যদি কাউকে পেমেন্ট করে 5 লাখ টাকা, সেই ফ্যাসিলিটি দেবে না। একটা নির্দিষ্ট লিমিট থাকে যে এই লিমিট অবধি তুমি ওভারড্রাফট করতে পারবে। তো বোঝা গেল ব্যাংক ওভারড্রাফট জিনিসটা কি। তো ব্যাংক ওভারড্রাফটের টাকাটাও কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে শোধ করে দিতে হবে, এবং ব্যাংক ওভারড্রাফটের টাকাটা আমরা 1 বছরের মধ্যে শোধ করে দিই, ঠিক আছে, 1 বছরের মধ্যে শোধ করে দিই। মানে এই যে টাকাটা ধরো কি হয়েছে, কোন একজন বিজনেসম্যানের অ্যাকাউন্টে পড়ে আছে, মানে বিজনেসম্যানকে তার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 50,000 টাকা, কিন্তু কোনো একটা পার্টিকে 60,000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ওর কাছে 60,000 নেই, 50,000 আছে, তবে 10,000 টাকা ব্যাংক ফ্যাসিলিটি দিল, 10,000 টাকা তুললো। এই 10,000 টাকা যে এক্সট্রা তুললো, ঠিক আছে, ওর অ্যাকাউন্টে ছিল 50, ও ব্যাংকের থেকে তুলে নিল 60, কত টাকা এক্সট্রা তুললো? 10,000 টাকা। ব্যাংকের থেকে 10,000 টাকা ধার নিল, এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে। তাহলে ব্যাংক ওভারড্রাফট সেই বিজনেসের কাছে এটা লাইবিলিটি, ঠিক আছে। লাইবিলিটি টাকা শোধ করতে কবে বলেছে? ব্যাংক বলেছে এই টাকাটা তোমরা 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস শোধ করবে, তার বেশি তো আর হবে না, ঠিক আছে। তো সেটাই বলেছে ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটি। এবার কি বলে এক্সপেন্সেস পেবল। ধরো একটা এক্সাম্পল বলি, ধরো আমি কোনো ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে, আমি কোনো একটা স্টুডেন্ট কোচিং সেন্টার চালাচ্ছি, একটা বাড়ি ভাড়া নিয়ে চালাচ্ছি, ঠিক আছে। প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে হয় ধরো আমাকে 3,000 টাকা করে। প্রতি মাসে যদি 3,000 টাকা করে বাড়ি ভাড়া দিতে হয়, তাহলে বছরে কত দিতে হবে? বছরে আমাকে 36,000 টাকা বাড়ি ভাড়া দিতে হবে, ঠিক আছে। এই 36,000 টাকার মধ্যে ধরো আমি এবছর কত টাকা বাড়ি ভাড়া দিয়েছি, সাপোজ এবছর আমি 30,000 টাকা বাড়ি ভাড়া দিয়েছি, তাহলে কত টাকা আমি বাড়ি ভাড়া দিইনি, কত টাকা ভাড়া দিইনি এখন? 6,000 টাকা। তবে দিইনি মানে যখন দিতে হবে, আমাকে দিতে হবে, সেটা তোমার লাইবিলিটি। এই 6,000 টাকা কবে দেবো? কি 2 বছর 3 বছর পর দেবো না স্যার? আপনাকে তোমার ওই বাড়িটা পরের বছর পড়াতে হবে, তার মানে আপনি পরের বছরই টাকাটা শোধ করে দেবেন। তার মানে এক্সপেন্সেস পেয়েবল মানে কি? যেই টাকাটা আমাকে পে করতে হবে, ঠিক আছে, যেই টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে তোমার এক্সপেন্সেস পেয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক ধরনের কারেন্ট লাইবিলিটি, এই টাকাটা আমাকে এই পিরিয়ডের মধ্যে শোধ করে দিতে হবে। তাহলে জিনিসটা তো বুঝতেই পারলে কারেন্ট লাইবিলিটি কি। কারেন্ট লাইবিলিটি বলতে সেই সমস্ত লাইবিলিটিকে বোঝায় যে সমস্ত লাইবিলিটির টাকাটা আমরা অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার 1 বছরের মধ্যে শোধ করে দেবো, তাকে বলে কারেন্ট লাইবিলিটি। উদাহরণগুলো বলে দিলাম, ক্রেডিটার 1 বছরের মধ্যে শোধ করে দেবো, মানে এই পিরিয়ডের মধ্যে শোধ করে দেবো। বিল পেবেল এই পিরিয়ডের মধ্যে শোধ করে দেবো। ব্যাংক ওভারড্রাফট এই পিরিয়ডের মধ্যে শোধ করে দেবো। এক্সপেন্স পেবেল এই পিরিয়ডের মধ্যে শোধ করে দেবো। আরো অনেক एग्जांपल আছে, এখন সব एग्जांपल বলবো না। দেখো একটা ফার্মের কত টাকা অ্যাসেট আছে, কত টাকা লায়াবিলিটি আছে, এটা কনসিডার করা হয় কোন দিন? যেদিন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়। যেদিন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় সেই দিনই আমরা কনসিডার করি হ্যাঁ ফার্মের এত টাকা অ্যাসেট আছে, এত টাকা লায়াবিলিটি, অ্যাসেটের ভাগ করেছি, লায়াবিলিটির ভাগ করেছি। যাই হোক ব্যাপারটা সেটা না। এবার বলবো নন কারেন্ট লায়াবিলিটি আরেকটা নাম হচ্ছে, দেখো ইট ইজ অলসো কল্ড লং টার্ম লায়াবিলিটি। এটাকে আমরা বলি it is also called long term liability, ঠিক আছে। নন কারেন্ট লায়াবিলিটিকে আমরা কি বলে থাকি? লং টার্ম লায়াবিলিটি, ঠিক আছে। তো বা কেউ এটাকে বলে থাকে ফিক্সড লায়াবিলিটি, ঠিক আছে। যদিও এটার এখন আর খুব একটা ইউজ হয় না, তবুও কেউ বলে থাকে এটাকে নন কারেন্ট লায়াবিলিটি, কেউ বলে থাকে কি ফিক্সড লায়াবিলিটি। তো তোমরা দেখো আমরা আগের ভিডিও যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম? নন কারেন্ট অ্যাসেটস এর আরেকটা নাম ফিক্সড অ্যাসেট বলেছিলাম। তো ঠিক তেমনই নন কারেন্ট লায়াবিলিটি আরেকটা নাম ফিক্সড লায়াবিলিটি, ঠিক আছে। যাই হোক এখন তো মেইন বিষয় এটা নয়, এরপরে যে টপিকটা আলোচনা করব, ঠিক আছে, লায়াবিলিটি কনসেপ্টটা পুরোপুরি শেষ হয়ে গেল। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রয়িংস। কি করব? ড্রয়িংস। লেখো ড্রয়িংস। তোমরা ছোট থেকে ড্রয়িং শুনেছো। ড্রয়িং মানে কি? ড্রয়িং মানে পেইন্ট, যেটাকে বলে আঁকা। সেই ড্রয়িং এর কথা বলছি না, কিন্তু আমরা কিন্তু ড্রয়িং এর কথা বলি, আমরা বলছি ড্রয়িংস। ড্রয়িং মানে তো আঁকা,
ঠিক আছে, ড্রয়িং মানে আঁকা, আমরা কি বলছি ড্রয়িংস, এখানে লেখো নেক্সট পয়েন্ট লেখো ড্রয়িংস। ঠিক আছে, আমরা কিন্তু এটা বলছি না, ড্রয়িং বলছি না। ঠিক আছে, ড্রয়িং তো তোমরা ছোট থেকেই শুনছো, ড্রয়িং মানে তো আঁকা, আমি এই কথা বলছি না, এটা বলছি না, আমরা বলছি কি ড্রয়িংস। ঠিক আছে, ড্রয়িংস মানে কি জিনিসটা বোঝাচ্ছি, দেখো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি ধরো মার্কার পেনের বিজনেস করছি, কি করছি আমি, আমার ধরো একটা বিজনেস আছে মার্কার পেনের বিজনেস, আমি আর কোনো কাজকর্ম করিনি, তাহলে মার্কার পেনের দোকানই খুলেছি। ঠিক আছে, তো দেখো না, আমি কি সারাদিন বিজনেস করবো এরকমই হবে, আমার কি আর কোনো কাজ নেই, শুধুই বিজনেস করবো, মানে এটাই বলতে চাইছি যে আমার কি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না? ঠিক আছে, আমার প্রতিটা মানুষের মতন তো আমারও খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে নাকি, আমি বছরের পর বছর ধরে বিজনেস করেই যাবো, মার্কেট পেনের দোকান চালিয়ে যাবো, আমি কোনো খাওয়া দাওয়া করবো না, এরকম কি কখনো হতে পারে? তোমাদের যেমন, তোমরা যেমন খাওয়া দাওয়া করো প্রতিদিন বাড়িতে, তো আমাকেও তো খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, তো তো খাওয়া দাওয়া করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। টাকা পাবো কোথা থেকে? টাকাটা পাবো কোথা থেকে? আমি কিন্তু আর কোনো চাকরি বাকরি করি না। ঠিক আছে, আমি আর কোনো চাকরি বাকরি করি না, আমি এই মার্কেট পেনের দোকান খুলেছি, আর কিচ্ছু করি না। তার মানে কি, আমাকে টাকা কোথা থেকে নিতে হবে? আমাকে টাকাটা এই ব্যবসা মার্কেট পেনের দোকান থেকেই নিতে হবে। ঠিক। আচ্ছা, ধরো ধরো কোনো ফ্রেন্ডের বার্থডে আছে, ঠিক আছে, কোনো ফ্রেন্ডের বার্থডে আছে, বার্থডেতে গিফট দিতে হবে, টাকাটা পাবো কোথা থেকে? আমি তো কোনো চাকরি বাকরি করি না, ব্যবসা থেকে নিতে হবে। ঠিক আছে, তো আচ্ছা আর কি হতে পারে? ধরো প্যারেন্টস এর শরীর খারাপ হলো, ঠিক আছে, প্যারেন্টস এর শরীর খারাপ হলে কি হবে? ডক্টর দেখাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, টাকা কোথা থেকে পাবো? টাকা কোথা থেকে পাবো? টাকা তো নেই, আমি তো কোনো চাকরি বাকরি করি না, তাহলে কোথা থেকে নেবো? ওই যে মার্কেট পেনের দোকান খুলেছি, ওখান থেকে নেবো টাকাটা। আচ্ছা, এই হলো। আরো হতে পারে, ফ্যামিলিতে যদি কোনো চিলড্রেনরা থাকে, তাদের পড়াশোনা করার জন্য প্রতি মাসে একটা খরচ আছে, স্কুল ফিজ আছে, টিউশন ফিজ আছে, বিভিন্ন খরচ আছে। ঠিক আছে, সেই খরচগুলো করার জন্য কোথা থেকে টাকা পাবো? এই মার্কেট পেনের দোকান থেকে টাকা তুলবো। ঠিক তো, ব্যাপারটা বুঝতে পারছো তো? আর কি হতে পারে? ধরো কোথাও ধরো ঘুরতে যাবো, কোনো ট্যুরে যাবো, ঠিক আছে, ট্যুরে যেতে গেলে ঘুরতে সারাদিন তো আর এরকম ব্যবসা করলে হবে না, ঘোরাঘুরিও তো করতে হবে, তো ঘোরাঘুরি করতে গেলেও তো তোমার টাকা লাগবে, ঘুরতে গেলে টাকা লাগবে, টাকাটা পাবো কোথা থেকে? ব্যবসা থেকে তুলবো। তার মানে কি বুঝতে পারলে জিনিসটা, কি বুঝতে পারলে? এই যে জিনিসগুলো বলছি, এই যে ধরো আমার খাওয়া দাওয়ার জন্য আমার টাকা দরকার, খাওয়া দাওয়ার জন্য টাকা দরকার, টাকাটা কোথা থেকে? ব্যবসা থেকে নেবো। আচ্ছা, ব্যবসা থেকে যে টাকাটা নিলাম কেন? খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার জন্য যে নিলাম, এটা কি বিজনেসের জন্য নিলাম নাকি নিজের পার্সোনাল কাজের জন্য নিলাম? আচ্ছা, প্যারেন্টস এর ট্রিটমেন্টের জন্য ব্যবসা থেকে টাকা তুললাম, এটা নিজের জন্য তুললাম নাকি ব্যবসার জন্য তুললাম? আচ্ছা, তারপরে ফ্রেন্ডের বার্থডে গিফট দেবো, ঠিক আছে, ফ্রেন্ডের বার্থডে গিফট দেবো, এটা কি বিজনেসের জন্য টাকাটা তুললাম নাকি তোমার পার্সোনাল কাজের জন্য টাকা তুললাম? তো পার্সোনাল কাজের জন্য, কোন রকমের পার্সোনাল কাজের জন্য, মানে ব্যক্তিগত কাজের জন্য যদি ব্যবসা থেকে টাকা পয়সা তুলি, তাকেই বলে ড্রয়িং। তাহলে ড্রয়িংস নট ড্রয়িং, ড্রয়িংস বলে। ড্রয়িংস কাকে বলে? বিজনেস থেকে নিজের পার্সোনাল কাজকর্ম করার জন্য, বিজনেস থেকে নিজের পার্সোনাল কাজের জন্য যদি কোনো টাকা তোলা হয়, বিজনেসের মালিক, ঠিক আছে, বিজনেসের মালিককে ওনার বা প্রোপ্রাইটার, বিজনেসের ওনার বা প্রোপ্রাইটার তার নিজের পার্সোনাল কাজের জন্য, নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবসা থেকে যে টাকা তোলে, তাকে বলে ড্রয়িং। আচ্ছা, এরকমও তো হতে পারে, ধরো আমার ধরো মার্কার পেনের দোকান আছে, ঠিক আছে, এবার আমার বাড়ি, আমার নিজস্ব বাড়িতে ধরো কোনো সার্ভেন্ট রেখেছি, ঠিক আছে, সার্ভেন্ট রেখেছি, তাকে প্রতি মাসে কিনে দিতে হবে, তাকে একটা, তার প্রতি মাসের যে সার্ভেন্টের যে ফিস, ঠিক আছে, সার্ভেন্টের ফিস যেটা আমরা ওয়েজেস বলি, ঠিক আছে, ওয়েজেস অফ সার্ভেন্ট, তাকে দিতে হবে প্রতি মাসে, তার যা ভাড়া 800 টাকা বা 1000 টাকা যাই রে, তাকে দিতে হবে। তো সেই টাকাটা পাবো কোথা থেকে? ব্যবসা থেকেই টাকাটা তুলতে হবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম? নিজের পার্সোনাল কাজকর্মের জন্য যদি ব্যবসা থেকে টাকা তুলি, তাকে ড্রয়িংস বলে। আচ্ছা, এরকম ধরো একটা এক্সাম্পল বলছি। আচ্ছা, ধরো এক্সাম্পলটা কি বলছি, আমার ধরো মার্কার পেনের বিজনেস আছে, ঠিক আছে, আমার মার্কার পেনের বিজনেস আছে, সাপোজ ধরো আমার ফ্যামিলি ধরো বলেছে একটা মার্কার পেন লাগবে, ঠিক আছে, কোনো কারণে মার্কার পেন লাগবে, তাহলে বিজনেস থেকে একটা মার্কার পেন তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে বিজনেস থেকে মার্কার পেন তুলে নিয়ে আসলাম, এই যে বিজনেস থেকে যে মার্কার পেনটা তুললাম, এটা কি বিজনেসের কাজের জন্য নাকি নিজের কাজের জন্য? নিজের কোনো পার্সোনাল কাজের জন্য মার্কার পেনটা নিয়ে আসলাম। আচ্ছা, সাপোজ ধরো যারা এসির বিজনেস করে, ঠিক আছে, যারা এসির বিজনেস করে, তো তাদের প্রচুর এসি আছে, বিজনেস করে, ওই এসি ধরো একটা এসি বাড়িতে নিয়ে আসলো, গরমকালে একটা বাড়িতে নিয়ে আসলো হাওয়া খাওয়ার জন্য, ঠিক আছে, বাড়িতে এসিটা লাগালো, তার মানে কি বিজনেসের যে এসি সেটা বাইরে নিয়ে আসলো, কিসের জন্য? নিজের পার্সোনাল কাজের জন্য। তো এরকম ধরো যাদের মোবাইল ফোনের দোকান আছে, তো মোবাইল ফোনের যে দোকান আছে, মোবাইল ফোনের দোকানে যত মোবাইল আছে, একটা মোবাইল ধরো সে কাউকে গিফট করলো, ঠিক আছে, সে তার যার মোবাইল ফোনের দোকান, সে তার ওয়াইফকে মোবাইল ফোনটা গিফট করলো, তাহলে কিসের জন্য? পার্সোনাল কাজের জন্য। তার মানে আমি বলছি যে পার্সোনাল কাজের জন্য ব্যবসা থেকে টাকাই তুলবে এমন না, টাকা তুললেও যেমন ড্রয়িংস হবে, আমরা গুডসও তুলতে পারি, ব্যবসা থেকে গুডসও তুলতে পারি। ধরো সাপোজ ধরো আজকে আমার একটা মুদিখানা দোকান আছে, কিন্তু আমার প্রতি মাসে খাওয়া দাওয়ার জন্য আমার লাগে চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, নুন লাগে,
তো বিজনেস থেকে যদি আমরা টাকার বদলে এই চাল ডাল তেল নুন যদি নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসি, তাহলে কি নিয়ে আসলাম? ব্যবসা থেকে টাকা নিয়ে আসলাম না গুডস নিয়ে আসলাম? স্যার গুডস নিয়ে আসলেন, গুডস নিয়ে আসলেন। তার মানে ব্যবসা থেকে টাকা তুললেই ড্রয়িংস হয় না, গুডস তুললেও ড্রয়িংস হয়, তবে কি পার্সোনাল কাজের জন্য। আচ্ছা, আর একটা জিনিস শুনে রাখো, সাপোজ ধরো আমার মুদিখানা দোকান, কিন্তু রোববার মাংস খেতে হবে, তো মাংস খেতে গেলে কি লাগবে? আমার টাকা লাগবে, কারণ আমার দোকানে মাংস পাওয়া যায় না। তা দোকান থেকে ধরো আমি 1000 টাকা নিলাম, দোকানের ক্যাশ বাক্স থেকে 1000 টাকা তুলে মাংস কিনলাম। তার মানে এই 1000 টাকা দিয়ে মাংস কিনলাম, এটা কিসের জন্য? নিজের পার্সোনাল কাজের জন্য। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারলে, পার্সোনাল কাজের জন্য ব্যবসা থেকে টাকা তুলি বা গুডস তুলি, দুটোকেই ড্রয়িংস বলে। ঠিক আছে, তো লেখো। তাহলে আশা করি বুঝতে পারলে ড্রয়িংস জিনিসটা কি। ড্রয়িংস হচ্ছে নিজের প্রয়োজনে ব্যবসা থেকে, নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকাও তুলতে পারি, গুডসও তুলতে পারি। এই যে তুললাম, এটাকেই বলে ড্রয়িং। তবে কি কাজ? ধরো পার্সোনাল কাজ, পার্সোনাল কাজ। দেখো ড্রয়িংস লেখো, ইট ইজ আ অ্যামাউন্ট, ইট ইজ আ অ্যামাউন্ট, ইট ইজ আ অ্যামাউন্ট withdrawn, it is a amount withdrawn, it is a amount withdrawn or goods taken, or goods taken, or goods taken by the proprietor, by the proprietor, by the proprietor for personal use, for personal use। তাহলে কি লিখলাম? দেখো লাইনটা পড়ো। এখানে বলেছে ইট ইজ আ অ্যামাউন্ট উইথড্রল, অ্যামাউন্ট উইথড্রল, অ্যামাউন্ট মানে ব্যবসা থেকে টাকা তুলবো, ব্যবসা থেকে, ব্যবসা যে ক্যাশ বাক্স আছে সেখান থেকে টাকা তুলে নিলাম। অর গুডস থেকে, শুধু টাকাই তুলবো না, এমনও হতে পারে আমার প্রয়োজনে গুডসটা নেব, তাহলে গুডসটাও নিয়ে নিলাম। কে নিল? বাই দা প্রোপ্রাইটার, প্রোপ্রাইটার মানে মালিক বা ওনার। ঠিক আছে, কিসের জন্য? নিজের প্রয়োজন, পার্সোনাল ইউজ, তাকে ড্রয়িংস বলে। ঠিক আছে, ব্যবসা থেকে, ব্যবসা থেকে নিজের প্রয়োজনে, ব্যবসা থেকে নিজের প্রয়োজন সে টাকাও তুলতে পারি, গুডসও তুলতে পারি। ঠিক আছে, ব্যবসা থেকে নিজের প্রয়োজন টাকা তুলি বা গুডস তুলি, ঠিক আছে, তাকে কি বলে? ড্রয়িংস। আচ্ছা, এটা কে তুলবে? ব্যবসার মালিক। তো আশা করি ড্রয়িংস কনসেপ্টটা বুঝতে পেরেছো। দেখো এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, তোমরা বলের দিকে দেখতে পাচ্ছ। তোমরা এখন বলতে পারো স্যার আগের দিনই যে টপিকটা হয়ে গেছিল, আজকে আবার বোঝাচ্ছেন কেন? দেখো আগের দিন যে টপিকটা হয়ে গেছিল ওই টপিকে একটুখানি বাকি ছিল, সেটাই এখন এই মানে আগের দিন যে এক্সপেন্ডিচার টপিকটা পড়িয়েছিল না, সেখানে একটু কনসেপ্ট বাকি ছিল, সেটা বলা বাকি ছিল, আজকে বলবো। তখন তোমরা বলতে পারো আগের দিনই তাহলে যেটুকু বাকি ছিল সেটুকু করে দেননি কেন? কারণ আগের দিন বেশি প্রেসার দিতে চাইনি ব্রেনে। ঠিক আছে, আগের দিন অবধি ওই আগের দিনের স্টেজে ওই অবধি শেখাটাই খুব ভালো ছিল। আগের দিন যদি এখন যেটা শেখাবো সেটা আগের দিন বলেই দাও একটু কঠিন লাগতো, সেই জন্য আজকে বলছি। তো তোমরা যে আগের দিনের যে ভিডিওতে যে এক্সপেন্ডিচার টপিকটা ছিল সেই পেজটা উল্টে বের করো, তারপর দেখতে পাবে। বোঝাচ্ছি, এক্সপেন্ডিচার মানে কি বলেছিলাম? বিজনেসের ক্যাশ বাক্স থেকে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাওয়াকে বলে এক্সপেন্ডিচার। কি বলেছিলাম? বিজনেসের যে একটা ক্যাশ বাক্স আছে না, ক্যাশ বাক্স থেকে টাকাটা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। সেই এক্সপেন্ডিচারকে আমরা দুটো ভাবে ভাগ করেছিলাম, বলেছিলাম একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো। বলেছিলাম যে বিজনেসের ক্যাশ বাক্স থেকে কারেন্ট ইয়ারে বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, কিন্তু এর বেনিফিটটা আমরা যদি কারেন্ট ইয়ারেই নিয়ে নিই, এর বেনিফিটটা যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যার বেনিফিট আমরা ফিউচারে নেব, যার বেনিফিট আমরা ফিউচারে নেব, অর্থাৎ বেনিফিট এখনো নিইনি, ঠিক আছে, ফিউচারে নেব, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো এখানে কি লেখা আছে? একই কথা লেখা আছে, বলছে ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড, ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড মানে খরচ করা হয়ে গেছে, অর্থাৎ ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, দ্য বেনিফিট অফ হুইচ ইজ কনজিউমড উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, এবং বেনিফিটটা নিয়েছি কবে? কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ কারেন্ট ইয়ারে আমরা বেনিফিট নিয়ে নিয়েছি, টাকাটাও বেরিয়ে গেছে। ঠিক আছে, মানে এক্সপেন্ডিচার ইনকার্ড হয়ে গেছে, আবার বেনিফিটটা নিয়েছি কবে? কারেন্ট পিরিয়ডে, কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে। ঠিক আছে, ফর এক্সাম্পল এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলেছিলাম, আর কিছু এক্সাম্পল বলেছিলাম রেন্ট পেড। রেন্ট পেড কি বলেছিলাম? ধরো আমার নিজস্ব কোনো বাড়ি নেই, মানে ব্যবসা করার জন্য নিজস্ব কোনো জায়গা নেই, তাহলে আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি, যার থেকে বাড়ি ভাড়া নিয়েছি সেই বাড়ির মালিককে তো আমাকে ভাড়া দিতে হবে। প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া হয়, তাহলে 12 মাসে কত টাকা? ওকে 60,000 টাকা দিয়েছি। ঠিক আছে, আর 60,000 টাকা বেনিফিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো রেন্ট পেড। গুডস পারচেজ, ঠিক আছে, গুডস পারচেজ আমরা গুডস পারচেজ বলেছিলাম, গুডস পারচেজ আমরা আগের ভিডিও, তার আগে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম গুডস পারচেজ। ঠিক আছে, তো গুডস পারচেজ আমার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে।
স্যালারি পেড এটাও বলেছিলাম, রেন্ট পেড, ইন্টারেস্ট পেড, ওয়েজেস পেড, ইলেকট্রিসিটি পেড, টেলিফোন বিল পেড, প্রিন্টিং চার্জেস পেড। হ্যাঁ, তবে এটাও বলেছিলাম মাস্ট বি ফর কারেন্ট ইয়ার, এইগুলো কারেন্ট ইয়ারের, ঠিক আছে, এইগুলো কারেন্ট ইয়ারের জন্যই হতে হবে, ঠিক আছে, এইগুলো কারেন্ট ইয়ারের জন্য হতে হবে। রেভিনিউ এক্সপেন্ডিচার আর বলেছিলাম আমরা খরচ করে দিয়েছি, এক্সপেন্ডিচার ইনকাম করে দিয়েছি, তার বেনিফিট যদি ফিউচারে নিই তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। এখানে কিছু লেখা কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো লেখাটা কি চেঞ্জ করেছি তোমরা যদি দেখতে পারো, এখানে লেখা ছিল ইট ইজ অ্যান অ্যামাউন্ট এক্সপেন্ডিচার ইনকার্ড, এখানে লেখা ছিল ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড, মানে আগে যেটা লেখা ছিল, আগের দিন যেটা লেখা ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, কি বলেছিলাম, যত টাকা এক্সপেন্ডিচার করা হয়ে গেছে এবং কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়েছি তাকে বলেছিলাম রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকে লেখাটা একটু চেঞ্জ করেছি, কি বলেছি, ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড, ঠিক আছে, অ্যামাউন্ট পেড মানে ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা আগের দিনও বলেছিলাম, ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে এবং তার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়েছি তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকেও বলেছি ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড মানে ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে, অর কি লেখা আছে, পেবেল, ক্যাশ বাক্স থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, পেবেল মানে এখনো পে করতে হবে। সাপোজ উদাহরণ দিয়ে বলছি, একটা উদাহরণ চলে আসছি, আমার কাছে আমার কোম্পানিতে ধরো একজন কাজ করে, ঠিক আছে, আমার কোম্পানিতে ধরো একটা এমপ্লয়ি কাজ করে, তার প্রতি মাসে মাইনা 5000 টাকা, প্রতি মাসে মাইনা 5000 টাকা, তাহলে 12 মাসে কত টাকা দিতে হবে, 60000 দিতে হবে। কত টাকা দিতে হবে, 60000 দিতে হবে, ঠিক আছে। ওকে দিয়েছি 55000, ঠিক আছে, পে করেছি কত, 55000, আর ডিউ আছে কত, ডিউ আছে কত, ডিউ 5000। তার মানে ওই এমপ্লয়িকে দিয়ে আমি পুরো 12 মাস কাজ করেছি, 12 মাস কাজ করেছি, মানে ওর কাছ থেকে বেনিফিট কত নিয়েছি, 12 মাসের বেনিফিট নিয়েছি, 12 মাসের বেনিফিট নিয়েছি, অর্থাৎ 60000 এর বেনিফিট নিয়েছি, 60000 এর বেনিফিট নিয়েছি কত, 60000 এর বেনিফিট নিয়েছি, ঠিক আছে, 60000 বেনিফিট নিয়েছি, কিন্তু পেমেন্ট করেছি কত, 55000, 60000 এর বেনিফিট নিয়ে পেমেন্ট করেছি কত, 55000। আর কি বলেছি, 5000 টাকা তুমি তো আবার কাজ করবে, আমার কোম্পানিতে কাজ করবে, নেক্সট ইয়ারে বাকি 5000 টাকা দিয়ে দেবো। তার মানে আমরা কি বলেছিলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, বেনিফিট, আমরা কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কত টাকা পে করলাম তাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না। অর্থাৎ আগের দিন বলেছিলাম কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নেব এবং কারেন্ট ইয়ারে যত টাকা পে করব এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। সাপোজ ধরো যদি এরকম একটা কোশ্চেন যদি তোমাদের মনের মধ্যে থাকে, ঠিক আছে, একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কাজ করে, এমপ্লয়ি তো অনেক কাজ করে, আমি একজনের কথা বলছি, একজন এমপ্লয়ি কাজ করে, তার প্রতি মাসে মাইনা 5000 টাকা করে, ও ওই কোম্পানিতে 12 মাস কাজ করেছে, তার মানে কোম্পানি হচ্ছে কত মাসে কাজ দিয়েছে স্যার, 12 মাস, 5000 × 12 60000 টাকা কাজ দিয়েছে, তার মানে কোম্পানি ওর থেকে 60000 টাকার বেনিফিট নিয়েছে, তার এগেইনস্টে তোকে পেমেন্ট করেছে, কত পেমেন্ট করেছে, 55000, ঠিক আছে, 60000 টাকার কাজ নিয়ে 55000 পেমেন্ট করেছে, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করা বাকি, 5000 টাকা, 5000 টাকা পেমেন্ট করা বাকি, যে পেমেন্টটা নেক্সট ইয়ারে করবে। তার মানে মাথায় রাখতে হবে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, তোমরা কি বলবে, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নিয়েছি, কি বললো, বেনিফিট যত টাকা নিয়েছি, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। কত টাকা পেমেন্ট করেছি, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, ঠিক আছে, বেনিফিট নেওয়াকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, ঠিক আছে। তাই এখানে লেখা আছে ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল, ঠিক আছে, যত টাকা পে করেছি অর পেবেল, পে করেছি 55000 টাকা আর পে করতে হবে 5000 টাকা, টোটালটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাই ওখানে বোর্ডে লেখা আছে ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল, যত টাকা পে করেছি এবং পেবেল, পে করতে হবে, দুটোকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। the benefit of which is consumed within the current accounting period, অর্থাৎ কারেন্ট ইয়ারে আমরা টোটাল যত টাকার বেনিফিট পাবো, এই বছরে আমরা টোটাল যত টাকার বেনিফিট পাবো, অর্থাৎ কারেন্ট ইয়ার টোটাল যত টাকা বেনিফিট পাবো তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো एग्जांपल কি কি, একটা করে एग्जांपल বোঝাচ্ছি, দেখো এটা ধরো আমাদের একটা অ্যাকাউন্টিং ইয়ার, কত 1/1/19 থেকে 1/1/19 থেকে 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে একটা, এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট ইয়ার বলতে পারো বা অ্যাকাউন্টিং ইয়ার। তো ধরো আমি একটা ব্যবসা করছি, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই, ঠিক আছে, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই, এটা হচ্ছে বিল্ডিং, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই,
তো কারোর থেকে বিল্ডিংটা ভাড়া নিয়ে সেখানে বিজনেস করছি এবং তার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে প্রতি মাসে 4000 টাকা করে ভাড়া দিতে হবে, 4000 টাকা করে ভাড়া দিতে হবে। তার মানে ওর বাড়িতে আমি ব্যবসা করেছি, ঠিক আছে, তার মানে 12 মাস বিজনেস করেছি, 12 মাস বিজনেস করেছি, মানে কত টাকা ওর বাড়িতে, মানে 4000 ইনটু 12 করে কত হয় 48000, ঠিক আছে। অর্থাৎ ওর বাড়িটা পুরো 12 মাস ইউজ করেছি, ঠিক আছে, ওর বাড়িটা পুরো 12 মাস ইউজ করেছি, 12 মাস ইউজ করেছি মানে কত 48,000 টাকা, ঠিক আছে। তো তার মানে ওকে কি বছরের শেষে ওকে আমার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে, 48,000 টাকা, 48,000 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই 48,000 টাকার মধ্যে সাপোজ আমি ওকে 44,000 পেমেন্ট করেছি, 44,000 পেমেন্ট করেছি, বাকি রেখেছি কত 4,000 ডিউ রেখেছি, ঠিক আছে। তার মানে ওর বাড়ি থেকে বেনিফিট, ওর বাড়িতে কত মাস বিজনেস করি 12 মাস বিজনেস করি, বেনিফিট কত মাস নিয়েছি, বেনিফিট পুরো 12 মাস নিয়েছি, অর্থাৎ 48,000 টাকা বেনিফিট নিয়েছি। তা আমাদের ডেফিনিশন কি বলছে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, পেমেন্ট করা, ঠিক আছে, যত টাকা পেমেন্ট করেছি এবং যত টাকা বাকি আছে দুটোকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ মানে ঘুরিয়ে যদি বলি, আমরা যদি সিম্পল ওয়ার্ডস বলি কি বলতে পারি, ঠিক আছে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কারেন্ট ইয়ারে কত টাকা বেনিফিট নিয়েছি, 48,000 টাকা বেনিফিট নিয়েছি, এটাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে দেখো তাই লিখেছি, ঠিক আছে। রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে কি বলবো, কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। যদি বলা হয় কারেন্ট ইয়ারে এত টাকা পেমেন্ট করেছি, ঠিক আছে, কারেন্ট ইয়ারে পেমেন্ট করেছি 44,000 টাকা, এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার নয়, ঠিক আছে, এটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি না, ঠিক আছে। তার মানে কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি সেটাই হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, যত টাকা পে করেছি এবং যত টাকা বাকি আছে দুটোকে মিলিয়ে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো একটা তো রেন্টের উদাহরণ বললাম, এখানে স্যালারির উদাহরণ বললাম, এটা রেন্ট বললাম, এরপরে একটা একটা করে एग्जांपल আসি, রেন্ট বলেছি, স্যালারি বললাম, ঠিক আছে। এবার ওয়েজেস এর কথা যদি বলি, সেম কথা, ধরো আমি টাটা কোম্পানির কথা বলি, আচ্ছা এখানটা একটু মুছে দিই, ধরো আমি যদি টাটা কোম্পানির কথা বলি, ঠিক আছে, টাটা কোম্পানিতে একজন ওয়ার্কার আছে এক্স, ঠিক আছে, এক্স হচ্ছে একজন ওয়ার্কার, ওর প্রতি মাসে ওয়ার্কাররা কি পায়, কোম্পানি থেকে ওয়ার্কাররা কি পায়, ওয়েজেস পায়, তাহলে ওয়ার্কার একে কি দেবে, একে কি পেমেন্ট করবে, ওয়েজেস পেমেন্ট করবে, ঠিক আছে। প্রতি মাসে কত করে দেয়, ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়ে প্রতি মাসে 3,000 টাকা করে দেবে, প্রতি মাসে 3,000 টাকা করে দিলে ওকে 12 মাস কাজ করেছে, 12 মাস কাজ করেছে মানে কত, টোটাল 36,000 টাকা দিতে হবে, মানে ওর থেকে বেনিফিট নিয়েছে কত, টাটা কোম্পানি ওর থেকে বেনিফিট নিয়েছে 36,000 এর, তার বদলে ওকে পেমেন্ট করেছে কত 30,000 পেমেন্ট করেছে, 30,000 পেমেন্ট করেছে, আর মানে পেমেন্ট করেছে 30,000, আর ডিউ আছে কত 6,000 ডিউ আছে, মানে কি এটা পেমেন্ট করেনি, 6,000 পেমেন্ট করেনি, পেমেন্ট করতে হবে, ঠিক আছে, পেমেন্ট করবে। আরে এই বছর করেনি, পরের বছর করে দেবে, পেমেন্ট তো করে দেবে। বেনিফিট কত নিয়েছে, বেনিফিট নিয়েছে 36,000, তার মানে আমি বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার 36,000, তার মানে বুঝতে পারলে কি বেনিফিট নেওয়াকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না। যদি বলতো পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে তাহলে 30,000 টাকা হতো রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে রেভিনিউ এক্সপেন্ডিচার কত 36, অর্থাৎ বেনিফিট নেওয়াকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, ঠিক আছে। তো এরকম ভাবে উদাহরণ করলাম, রেন্ট পেড করলাম, স্যালারি পেড করলাম, ওয়েজেস পেড করলাম। আচ্ছা ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিই, এটা একটু ডাউট থাকতে পারে, বাকি মোটামুটি সব ঠিকই আছে। পারচেজ জিনিসটা কি, আমরা বলেছিলাম গুডস, ফার্স্ট ভিডিওতে বেসিক অ্যাকাউন্টিং আমরা ফার্স্ট ভিডিওতে গুডস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম গুডস কেনাকে পারচেজ বলে আর গুডস বেচাকে সেল বলে। তাহলে গুডস পারচেজ করেছি, ঠিক আছে, আমার ধরো মার্কার পেনের বিজনেস আছে, ঠিক আছে, মার্কার পেনের বিজনেস আমাকে মার্কার পেন কিনতে হবে না, মার্কার বেচবো কি করে, মার্কার পেন কিনবো, মার্কার পেন কেনাকে বলবো গুডস কিনেছি, ঠিক আছে। এই যে গুডস কিনেছি, দেখো এই যে গুডস কিনেছি না, এটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। কেন রেভিনিউ এক্সপেন্ডিচার, আমি যে এই বছর যেই মার্কার পেন গুলো কিনলাম সেই পেন গুলো আমরা এই বছরের মধ্যে বেচে দেবো, তা এমন তো না এই বছর যে মার্কার পেন গুলো কিনলাম সেগুলো 10 বছর পর বেচবো, এরকম কোনোদিন হবে না। তা আমি যেহেতু এইটারই বিজনেস করছি, তাহলে এইগুলো কিনে আনবো, হয়তো আজকে কিনবো, আমাকে 10 দিনের মধ্যে সব বেচে ফেলতে হবে। তারপরে কি, তার বেনিফিট কবে নেবো, এই বছরের বেনিফিট নেবো। আমরা কি বলেছি, এই বছর বেনিফিট নিলে, কারেন্ট ইয়ার বেনিফিট নিলে তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মানে পারচেজটাকে তো বলতে পারি আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার, একদম ঠিক, পারচেজকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি, ঠিক আছে। যাদের থেকে ধরো আমি মার্কেট পেন গুলো ক্যাশে কিনে এনেছি, ঠিক আছে, তা আমরা কি বলছি, বারবার বলছি, দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, পেমেন্ট করব, যত টাকা পেমেন্ট করব প্লাস যত টাকা ডিউ থাকবে দুটোকেই বলে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, এই বছরের বেনিফিট নিয়ে আমি কারেন্ট ইয়ার যত টাকা বেনিফিট নেব সেটাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। সাপোজ ধরো এই বছর ধরো আমি
1 লাখ টাকার গুডস ক্যাশে কিনেছি, 1 লাখ টাকার গুডস ক্যাশে কিনেছি, আর বাকিটা কিনেছি 2 লাখ টাকার গুডস, বাকিটা কিনেছি 2 লাখ টাকার গুডস। তার মানে ক্যাশ পারচেজ করেছি কত 1 লাখ, আর ক্রেডিট পারচেজ করেছি কত 2 লাখ। 1 লাখ টাকার গুডস ক্যাশে পারচেজ করেছি মানে 1 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে, আর 2 লাখ টাকার গুডস ধারে কিনেছি, তো 2 লাখ টাকার গুডস পরে পেমেন্ট করব, কিন্তু পেমেন্ট তো করতে হবে। তাহলে টোটাল বেনিফিট নিয়েছি কত 1 লাখ আর 2 লাখ, টোটাল 3 লাখ টাকা বেনিফিট নিয়েছি। তাহলে আমি কি বলবো রেভিনিউ এক্সপেন্স 3 লাখ। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, ক্যাশে গুডস কেনো বা ক্রেডিটে গুডস কেনো দুটোই তোমার রেভিনিউ এক্সপেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তো বলে দিলাম এখানে। আর কি আছে, ইন্টারেস্ট পেড অর পেবেল। ধরো ইন্টারেস্ট পেড অর পেবেল একই জিনিস, তোমার 1 লাখ টাকা এবছর ইন্টারেস্ট দিতে হবে, টোটাল 1 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে, তুমি 70,000 দিয়েছো, 70,000 পে করে দিয়েছো, 30,000 পে করা বাকি আছে, তাহলে তুমি বেনিফিট নিয়েছো কত 1 লাখ টাকা। তো 1 লাখ টাকাই হবে তোমার, ঠিক আছে, 1 লাখ টাকাই হবে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। সেম ভাবে ইলেকট্রিসিটি পেড অর পেবেল, ঠিক আছে, এটাও রেভিনিউ এক্সপেন্ডিচার। ইলেকট্রিসিটি বিল এই বছর যত টাকা পেমেন্ট করেছো, ঠিক আছে, এবং যত টাকা পে করা বাকি আছে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। টেলিফোন বিল যত টাকা পে করেছো, যত টাকা পে করা বাকি আছে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রিন্টিং চার্জেস পেড অর পেবেল, যত টাকা প্রিন্টিং চার্জেস পেমেন্ট করেছো, যত টাকা পেমেন্ট করা বাকি আছে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। তো আশা করি বুঝতেই পেরেছো রেভিনিউ এক্সপেন্ডিচার কনসেপ্টটা কি। তো একটা নোট লিখে রাখো, দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ কল্ড এক্সপেন্সেস, ঠিক আছে, এখানে লিখে রাখো ব্র্যাকেটে, এটা নোট বলতে পারো, ইট ইজ কল্ড এক্সপেন্সেস। রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা কি বলতে পারি, আমরা এক্সপেন্সেস বলতে পারি। কি বললাম, রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা কি বলতে পারি, এক্সপেন্সের মাথায় রাখবে। আমরা তো বলি না এক্সপেন্স মানে খরচ, খরচ, রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম এক্সপেন্সেস বা খরচ। আচ্ছা, এরপরে যে টপিকটা শেখাবো সেই টপিকটা করার আগে একটু রিভাইজ করে নিই, রিভাইজ করে নিই। যেটা কিনা শিখেছি আমরা এক্সপেন্ডিচার, অলরেডি শিখে নিয়েছি এক্সপেন্ডিচার, খুব টাফ কনসেপ্ট, সেই কনসেপ্টটা আরেকবার একটু রিভাইজ করে নিই। এক্সপেন্ডিচারটা আমরা দুভাবে ভাগ করেছি, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো আর এক্সপেন্ডিচার কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাবে এক্সপেন্ডিচার বলে। এক্সপেন্ডিচার দুভাবে ভাগ করতে হয়, একটা রেভিনিউ একটা ক্যাপিটাল। তো রেভিনিউ এক্সপেন্ডিচার এতক্ষণ ধরে শিখলাম, কি বললাম, পেড অর পেবেল। আগের দিন কি শিখেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায়, ঠিক আছে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায় এবং তার বেনিফিট যদি কারেন্ট ইয়ারে নিই, তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকে একটু কনসেপ্ট চেঞ্জ করলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যেতেও পারে, ঠিক আছে, টাকা বেরিয়ে গেছে বা বেরোতে পারে, অর্থাৎ পেড অর পেবেল, পেড অর পেবেল এবং বেনিফিট কারেন্ট ইয়ারে, বেনিফিট কারেন্ট ইয়ারে, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম এক্সপেন্সেস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা বেরোতে পারে, পেড অর পেবেল, কিন্তু বেনিফিট কবে নেব, ফিউচারে, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা কি বলি, অ্যাসেট বলি। অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, একটা নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। যদিও আমরা আগের ভিডিওতে বলেছিলাম অ্যাসেটকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। ফিকটিশিয়াস অ্যাসেটে সেরকম কাজ নেই বলে ফিকটিশিয়াস অ্যাসেট লিখলাম না, ঠিক আছে। নন কারেন্ট অ্যাসেটকে আমরা কি বলি, নন কারেন্ট অ্যাসেটকে আমরা ফিক্সড অ্যাসেট বলে থাকি। ফিক্সড অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করি, একটা ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, একটা ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ট্যানজিবল কি বলেছিলাম, যে সমস্ত অ্যাসেট গুলোকে আমরা টাচ করতে পারি বা চোখ দিয়ে দেখতে পারি তাকে বলে ট্যানজিবল, আর যেইগুলোকে আমরা টাচ করতে পারি না বা দেখতে পারি না কিন্তু রিয়ালাইজ করতে পারি তাকে বলে ইনট্যানজিবল অ্যাসেট। এটা তো আগের ভিডিওতে বলেছিলাম। তো আগের ভিডিওতে বলেছিলাম এক্সপেন্ডিচারটা ডিটেইলসে বুঝিয়েছিলাম। এবার আমরা আলোচনা করব এক্সপেন্ডিচারের মানে কি বলবো অপোজিট কনসেপ্ট, অপোজিট এক্সপেন্ডিচার অপোজিট কনসেপ্ট কি, রেভিনিউ। সেই রেভিনিউ নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আলোচনা করব, এরপরে যে কনসেপ্ট আলোচনা করব, এক্সপেন্ডিচার একটি অপোজিট কনসেপ্ট কি, রিসিপ্ট। কি বলে, রিসিপ্ট, রিসিপ্ট না রিসিপ্ট, আর ই সি ই আই পি টি এস, রিসিপ্ট, পিটা সাইলেন্ট, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি, নালে হবে না, এটা মুছে দিচ্ছি। তো এখানে লিখছি, লেখো মিডিলে লিখছি রিসিপ্ট, রিসিপ্টস, ঠিক আছে, আর ই সি ই আই পি টি এস, রিসিপ্টস। তো প্রথমটা লিখবো রেভিনিউ, এইদিকে লিখবো রেভিনিউ, আর এইদিকে লিখবো ক্যাপিটাল। এইদিকে লিখবো রেভিনিউ, এইদিকে লিখবো ক্যাপিটাল। তো রেভিনিউটাকে কি লিখতে পারি এখানে, লেখো অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল, আগে লিখিয়ে নিই পেপারটা বোঝাচ্ছি তারপর। লেখো অ্যামাউন্ট রিসিভ or receivable, amount received or receivable
from sale of goods, from sale of goods, from sale of goods and services, and services, ঠিক আছে, in normal courses of business, in normal courses of business, ঠিক আছে, নরমাল কোর্স অফ বিজনেস, ফুল স্টপ। ইন্টারেস্ট অন ডিপোজিট, মানে কয়েকটা एग्जांपल দিচ্ছি। ইন্টারেস্ট অন ডিপোজিট, সেল অফ গুডস, সেল অফ স্ক্র্যাপ, ঠিক আছে। তারপর লিখো ইট ইজ অলসো কল্ড, it is also called revenue of the business, revenue of the business, ঠিক আছে তো। আচ্ছা, তারপরে ওটা লিখে নাও ক্যাপিটাল, ক্যাপিটালটা কি বলছে, ক্যাপিটালের কনসেপ্টটা লিখো অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল, অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল, amount received or receivable from sources which are not in revenue, तो लिख लिखना amount received or receivable from sources, from sources, ठीक है, from sources which are not in revenue, which are not in revenue, which are not in revenue in nature, revenue in nature, full stop। For example E, G, ठीक है, E, G की लेंगे sale of machine, sale of machine, sale of furniture, ठीक है, sale of furniture। তারপর লিখো হচ্ছে তোমার ব্যাংক লোন। তো দেখো জিনিসটা বুঝতে হবে ভালো করে, জিনিসটা আমাদের বুঝতে হবে রিসিপ্টটা কি। আমরা তো এক্সপেন্ডিচার ভালো করে শিখে গেছি, এক্সপেন্ডিচারের অপোজিট কনসেপ্ট হচ্ছে রিসিপ্ট, রিসিপ্টস, রিসিপ্টস। এক্সপেন্ডিচার মানে কি, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাওয়াকে বলে এক্সপেন্ডিচার। তেমনি ঠিক তেমনি বিজনেসের ক্যাশ বাক্সে টাকা আসাটাকেই বলে রিসিপ্টস, বিজনেসের ক্যাশ বাক্সে টাকা আসাকেই বলে রিসিপ্টস। বিজনেসের ক্যাশ বাক্সে যে কোনো জায়গা থেকে টাকা আসতে পারে, যে কোনো জায়গা থেকে টাকা আসতে পারে, তাকে বলে রিসিপ্টস। দেখো এবার যে কোনো জায়গা মানে কোথা থেকে টাকা আসতে পারে, কোন কোন জায়গা থেকে বিজনেসের ক্যাশ বাক্সে টাকা ঢুকতে পারে। ধরো আমার মুদিখানা দোকান আছে, মুদিখানা দোকানে কি পায়, চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দা, পেস্ট্রি, কোন কোন দোকানে পেস্ট্রি থাকে না, কেক ফেক থাকে, তারপর আছে তোমার পেপসি মানে কোল্ড ড্রিঙ্কস থাকে, কেউ আবার আইসক্রিম রাখে, অনেক দোকানে এখন পাওয়া যায়, তো চিপস থাকে। তো এই সমস্ত জিনিস বেচে, এই সমস্ত জিনিস বেচে যদি টাকা আসে, ঠিক আছে, এই সমস্ত জিনিস বেচে যদি টাকা আসে তাহলে ক্যাশ বাক্সে টাকা ঢুকবে, ঠিক আছে। আর কি হতে পারে, আর কি হতে পারে, বা ধরো আমি মার্কার পেনের বিজনেস করছি, আমি কি করছি, আমি মার্কার পেনের বিজনেস করছি, তার মার্কার পেন আমার দোকান থেকে যারা কিনতে আসছে তারা আমার থেকে মার্কার পেন নিল, তার বদলে আমাকে যে টাকাটা দিল, তাহলে আমার ক্যাশ বাক্সে টাকা ঢুকছে, ঠিক আছে। তাহলেও তো আমার টাকা আসছে, মানে মোট কথা আমাকে মাথায় রাখতে হবে কোথায় কোথায় থেকে ক্যাশ বাক্সে টাকা ঢুকছে, ঠিক আছে। বা আমি ধরো তোমাদেরকে কি করছি, আমি তোমাদেরকে টিউশন পড়াচ্ছি, তার বদলে কি করছো, তোমরা প্রতি মাসে আমাকে পেমেন্ট করছো, তার মানে কি আমার ক্যাশ বাক্সে টাকা ঢুকছে, তার মানে যেই জায়গা থেকে টাকা ঢুকতে পারে। আচ্ছা আর কোথা থেকে টাকা ঢুকতে পারে, দেখো আমি যদি মুদিখানা দোকান বলছিলাম, মুদিখানা দোকানের উদাহরণটা সবচেয়ে বেস্ট উদাহরণ, সবচেয়ে ভালো কথা বলি। ধরো চাল, ডাল, তেল, নুন, আমি ধরো একটা মুদিখানা দোকান খুলেছি, তো আমার দোকানে যে সমস্ত কাস্টমাররা গুডস কিনতে আসছে, মানে ধরো চাল, ডাল, তেল, নুন কিনতে আসছে, ওরা আমাকে টাকা দিচ্ছে, আমি ক্যাশ বাক্সে রাখছি। আচ্ছা এমনও হতে পারে, আর কি হতে পারে, আমার মুদি দোকানে ধরো কোনো একটা বসার চেয়ার টেবিল আছে, ঠিক আছে, বসার চেয়ার টেবিল আছে, মানলাম আমার জায়গার অভাব আছে, আমি ওই চেয়ারটা বা ওই চেয়ারটা পুরনো হয়ে গেছে, আমি ওই চেয়ারটা বেচে দেবো, ঠিক আছে, তাহলেও তো টাকা আসছে। আচ্ছা আমার মুদিখানা দোকানটা আরো বড় করার জন্য, আমার মুদিখানা দোকানটা আমি আরো বড় করার জন্য ধরো ব্যাংকের থেকে লোন নিলাম, তাহলেও তো ব্যবসায় টাকা আসছে,
ঠিক আছে তো? আচ্ছা ধরো মুদিখানা দোকানে দেখবে তোমরা দেখো ডিম পাওয়া যায়, তাই তো? ডিমের যে ট্রে গুলো থাকে, তারপর ধরো চাল পাওয়া যায়, চালের বস্তা থাকে, ডাল পাওয়া যায়, ডালের বস্তা থাকে, ঠিক আছে? তারপর বিস্কুট রাখা হয়, বা লজেন, বিস্কুটের উদাহরণটা বাদ দাও, লজেন রাখা হয়, যে লজেনের কোটো গুলো থাকে সেইগুলো বেচলাম, বেচেও টাকা পাওয়া যায়, সেখান থেকেও টাকা আসছে, ঠিক আছে তো? তো মোট কথা ব্যবসায় টাকা আসলেই, বিজনেসের ক্যাশ বক্সে টাকা ঢুকলে তাকে রিসিভ বলে, ঠিক আছে তো? তো দেখো এই রিসিপ্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলে রেভিনিউ রিসিপ্ট আর একটাকে বলে ক্যাপিটাল রিসিপ্ট। যেমন আমরা এক্সপেন্ডিচার শিখেছিলাম, একটাকে বলেছিলাম রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আবার বলছি, বিজনেসে যে কোনো জায়গা থেকে টাকা ঢুকলে তাকে বলে রিসিপ্ট, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে টাকা ঢুকতে পারে। ধরো আমি ব্যাংকের থেকে আমার ব্যবসা করার জন্য, ব্যবসাকে ভালো করার জন্য লোন দরকার, ব্যাংকের থেকে লোন নিলাম বা কোনো আত্মীয় স্বজন থেকে ধার করলাম, তাহলেও তো ব্যবসায় টাকা আসছে, ঠিক আছে? তাহলেও তো ব্যবসায় টাকা আসছে, ঠিক আছে? সেটা আমার রিসিপ্টস এর মধ্যে পড়ে। তেমনি আমার গুডস বেচেও টাকা আসছে, এটাও রিসিপ্টস এর মধ্যে পড়ে। তো দেখো কি লিখেছি, রিসিপ্টস এর দুভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিপ্টস আর একটা ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টস কাকে বলে? বলছে অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল, অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল ফ্রম সেল অফ গুডস, ঠিক আছে? সেল অফ গুডস, ধরো আমার কিসের বিজনেস, ধরো আমি পড়ানোর পাশাপাশি একটা মার্কার পেনের বিজনেস, মার্কার পেনের দোকান খুলেছি, তো মার্কার পেন বেচছি, মার্কার পেন বেচছি মানে গুডস বেচছি, আর গুডস বেচাকে কি বলে? সেল, ঠিক আছে? তার মানে কি বলতে পারি, এই মার্কার পেন বেচে যদি আমি টাকা পাই, যদি আমি টাকা মার্কার পেন বেচে টাকা পাই, বা এমন হতে পারে মার্কার পেন বেচেছি এখনো টাকা পাইনি, পরে পেয়ে যাবো, তার মানে টাকাটা রিসিভ করেছি বা রিসিভেবল, পরে পাবো, তাই বলে যে অ্যামাউন্ট রিসিভ, ঠিক আছে? মার্কার পেন বেচে যত টাকা পেয়েছি সেটা, অথবা রিসিভেবল, মার্কার পেন বেচেছি এখনো টাকা পাইনি, পরে পেয়ে যাবো, অর্থাৎ ধারে বেচেছি, মার্কার পেন গুলো ক্রেডিটে বেচেছি, পরে টাকা পেয়ে যাবো। ফ্রম সেল অফ গুডস, যেটা বোঝাচ্ছিলাম। এন্ড সার্ভিসেস, ধরো আমি অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি, ধরো এটা কি মাস? জুলাই মাস, ঠিক আছে? জুলাই মাসে স্টুডেন্টকে পড়াচ্ছি, ধরো এই মাসটা ওরা পড়লো, ওর পেমেন্টটা ধরো আগস্ট মাসে করলো, তার মানে কি, ধরো আমি যে তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, আমি যে তোমাদের পড়াচ্ছি তার বদলে কি পাচ্ছি? তার বদলে তোমরা আমাকে পেমেন্ট করছো, তার বদলে তোমরা পেমেন্ট করছো, মানে টিউশন ফিসের টাকাটা পেমেন্ট করছো, এটাকে কি, যে তোমাদের সার্ভিস দিচ্ছি। তার মানে গুডস বেচলেই যে আমার রিসিপ্ট হবে এমন কোনো কথা নেই। আমি যদি কাউকে সার্ভিস বেচি, সার্ভিস বেচছি মানে তোমাদের ক্লাস বেচছি, ঠিক আছে? তোমাদের সার্ভিস বেচছি, তার বদলে তোমরা যে আমাকে পেমেন্ট করছো, আমি রিসিভ করছি, এটাও আমার রিসিপ্ট, ঠিক আছে তো? তো কি বলছে, অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল ফ্রম সেল অফ গুডস, গুডস বেচে যদি কোনো টাকা পাই বা টাকা পাওয়া বাকি থাকে, ঠিক আছে তো, মানে রিসিভেবল, ঠিক আছে? বা এটা হতে পারে সার্ভিসেস বেচে টাকা পাই বা টাকা পাওয়া বাকি থাকে, ঠিক আছে? ইন নরমাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে? ধরো আমি মার্কার পেনের দোকান খুলেছি, সেখানে মার্কার পেন বেচাই তো নরমাল কোর্স অফ বিজনেস। যারা মুদিখানা দোকান খুলেছে, সেখানে চাল ডাল তেল নুন বেচাবে নরমাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে তো? যে এসির দোকান খুলে তার এসি বেচাবে নরমাল কোর্স অফ বিজনেস। তো সেই সব থেকে যদি কোনো রকমের রিসিভ হয় বা রিসিভেবল থাকে, সেটাকে বলা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, ঠিক আছে? এর এক্সাম্পল কি লেখা আছে, ইন্টারেস্ট অন ডিপোজিট, সেল অফ গুডস, গুডস বেচা, এটা আমার রেভিনিউ রিসিপ্টের মধ্যে। সেল অফ স্ক্র্যাপ, দেখো সেল অফ স্ক্র্যাপ মানে কি বলতে পারো, যেটা বলছিলাম, আমার ধরো মুদিখানা দোকান আছে, সেখানে ধরো আমি ডিম রাখি, ডিমের যে পেটিগুলো থাকে সেই পেটিগুলো বেচি, কাদের কাছে বেচি? ফেরিওয়ালার কাছে বেচি। বা চালের বস্তাগুলো কাদের কাছে বেচি? ফেরিওয়ালার কাছে বেচি, সেখান থেকেও তো ইনকাম হচ্ছে, ঠিক আছে? এটাকে বলে, এই ধরনের ইনকাম বলে সেল অফ স্ক্র্যাপ। আচ্ছা তোমরা দেখবে অনেকের বাড়িতে পেপার, দেখো পেপারটা পড়ো, ঠিক আছে? পেপার পড়া হয়ে গেলে, ঠিক আছে, ধরো আজ থেকে 2 বছর বা 6 মাস আগের পেপার, ওই পেপারটা দরকার নেই, সেই পেপারগুলো কি করো? ফেরিওয়ালাদের কাছে পেপারগুলো বিক্রি করে দাও, এটাকে বলে স্ক্র্যাপ, সেল অফ স্ক্র্যাপ, ঠিক আছে? সেল অফ স্ক্র্যাপ সব নরমাল কোর্স অফ বিজনেস। তো রেভিনিউ রিসিপ্ট তো জিনিসটা বোঝা গেল, ঠিক আছে? নরমাল কোর্স অফ বিজনেস, সে যে বিজনেসে ডিল করছে সেই প্রোডাক্টগুলো বেচে যদি কোনো টাকা পাওয়া যায়, তাকে বলে রেভিনিউ রিসিপ্ট, ঠিক আছে? ইট ইজ অলসো কল্ড রেভিনিউ অফ দা বিজনেস, এটাকে বলে, এটাই হচ্ছে বিজনেসের রেভিনিউ, এটাই হচ্ছে বিজনেস রেভিনিউ, মানে এটাই বিজনেসের আয়ের উৎস, ঠিক আছে? আমার ধরো মার্কার পেনের বিজনেস, আমাকে যদি কেউ বলে তোমার বিজনেসের রেভিনিউ কত, তার মানে আমি কি বলবো, আমার মার্কার পেন বেচে যত টাকা পেয়েছি সেটাই হচ্ছে আমার রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা এরপরে বলবো কি, ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট জিনিসটা কি লেখা আছে, অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল ফ্রম সোর্সেস হুইচ আর নট ইন রেভিনিউ ইন নেচার, ঠিক আছে? বা এটাও বলতে পারো অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল ফ্রম সোর্সেস হুইচ আর নট ইন নরমাল কোর্সেস অফ বিজনেস, যেইগুলো নরমাল কোর্স অফ বিজনেস থেকে নয়। সাপোজ ধরো মার্কার পেনের দোকান আছে, ঠিক আছে? মার্কার পেনের দোকান আছে, সেই দোকানে হিসাবপত্র করার জন্য আমার কম্পিউটার আছে, ঠিক আছে? সেই কম্পিউটারটা বেচে যদি কোনো টাকা পাই, সেই কম্পিউটারটা বেচে যদি কোনো টাকা পাই, আমার কি মেন উদ্দেশ্য কি মার্কার পেনের দোকানে কম্পিউটার বেচা? না, এটা আমার উদ্দেশ্য নয়। কম্পিউটারটা পুরনো হয়ে গেছে, নতুন একটা কম্পিউটার কিনবো, তাই ওই কম্পিউটারটাকে
বেচে দিচ্ছি, এটা তো নর্মাল কোর্স অফ বিজনেস নয়। তো এখান থেকে যে ইনকামটা হবে এটাকে বলতে পারি ক্যাপিটাল রিসিভস। বা ধরো আমার যে মার্কেট প্রাইস দোকান আছে সেই দোকানে বসার ধরো কিছু চেয়ার টেবিল আছে, সেই চেয়ার টেবিল ধরো অনেক পুরনো হয়ে গেছে, আমি নতুন চেয়ার টেবিল আনতে চাই, তো ওই চেয়ার টেবিল গুলো বেচতে হবে, বেচে যে টাকা পায়, ঠিক আছে, সেটাও আমার ইনকাম হচ্ছে, এটা কি আমার ক্যাপিটাল রিসিভস। কারণ এইখান থেকে যে ইনকাম হচ্ছে এটা নর্মাল কোর্স অফ বিজনেস থেকে ইনকাম হচ্ছে না, ঠিক আছে। তা আমার যে মার্কেট প্রাইস দোকানে চেয়ার টেবিল বেচা, কম্পিউটার বেচা, ঠিক আছে, এটা আমার নর্মাল কোর্স অফ বিজনেস নয়, তাই এটা ক্যাপিটাল রিসিভস এর মধ্যে পড়ে। আর কি হতে পারে এসি, ঠিক আছে, ধরো আমার মার্কেট প্রাইস দোকানে ধরো এসি লাগানো আছে, ঠিক আছে, সেই এসিটা পুরনো হয়ে গেছে, এসিটা যদি বেচে দিই সেখান থেকে যদি কোনো ইনকাম হয়, সেখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটা আমার ক্যাপিটাল রিসিভস এর মধ্যে পড়ে, রেভিনিউ এর মধ্যে পড়ে না। আচ্ছা, এবার ধরো আমার ধরো এই মার্কেট প্রাইস দোকানটা আরো বড় করার জন্য আমি ধরো এইচডিএফসি ব্যাংক থেকে 1,00,000 টাকা লোন নিয়েছি, ঠিক আছে, এটা এটা আমার রেভিনিউ রিসিভস এর মধ্যে পড়ে, ক্যাপিটাল রিসিভস, কারণ এটা আমার নর্মাল কোর্স অফ বিজনেস নয়, কারণ আমার কিন্তু মেন কাজ নয় যে ব্যাংকের থেকে লোন নেওয়া, ঠিক আছে। তাই এরকম যদি মনে হতো ব্যাংকের থেকে লোন নিলে আমার রেভিনিউ হচ্ছে, মানে মানে ইনকাম হচ্ছে, তাহলে আমার প্রতিদিন ব্যাংকের থেকে লোন নিতাম, তো এটা রেভিনিউ রিসিভ নয়। মানে কি বুঝতে পারলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার উদাহরণ কি বলতে পারো, কোনো অ্যাসেট বলতে পারো, কোনো ফিক্স অ্যাসেট, কোনো ফিক্স অ্যাসেট বেচে যদি টাকা পাওয়া যায়, কোনো ফিক্স অ্যাসেট বেচে যদি টাকা পাওয়া যায় সেটা আমার ক্যাপিটাল রিসিভস, বা ব্যাংকের থেকে লোন নিলেও সেটা আমার ক্যাপিটাল রিসিভস। তাই উদাহরণ দেয়া আছে সেল অফ মেশিন, মেশিন বেচে যদি টাকা পাওয়া যায়, মেশিন বেচে যদি টাকা পাওয়া যায় যেটা আমার ক্যাপিটাল রিসিভস, ঠিক আছে। তারপর আছে ফার্নিচার বেচে যদি কোনো টাকা পাওয়া যায় সেটা ক্যাপিটাল রিসিভস, ব্যাংকের থেকে লোন নেব সেটা আমার ক্যাপিটাল রিসিভস। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাংকের থেকে লোন নেওয়া, ঠিক আছে, ব্যাংকের থেকে লোন নেওয়া কখনোই আমার ইনকাম নয়। অনেকে ভাবতে পারো যে ব্যাংকের থেকে আমরা লোন নিচ্ছি তার মানে আমার বিজনেসে ক্যাশ বসে টাকা ঢুকছে, ঠিক টাকা ঢুকছে, কিন্তু এটা আমার ইনকাম, এটা যদি আমার ইনকাম তাহলে প্রতিদিনই আমরা ব্যাংকের থেকে লোন নিতাম, আমরা এরকম করতে পারি না। ব্যাংকের থেকে লোন নিলে টাইমের পর আমাদের টাকাটা শোধ করে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল রিসিভস। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এক্সপেন্ডিচার করেছিলাম বলেছিলাম মেশিন কিনলে সেটা চলে যেত ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর এখানে মেশিন বেচলে ক্যাপিটাল রিসিভস। ওখানে ফার্নিচার কিনছিলাম, কোথায় চলে যাচ্ছিল, ফার্নিচার কিনলে ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু ফার্নিচার বেচলে ক্যাপিটাল রিসিভস। তো আশা করি বুঝতে পেরেছো, এটা দেখে নাও, টুকে নাও, ভালো করে বুঝে নাও। তার মানে আমরা কি বুঝতে পারি এক্সপেন্ডিচার আর রিসিভস এর জিনিসটা কি, এক্সপেন্ডিচার মানে বিজনেস থেকে টাকা বেরিয়ে যাওয়াকে, বিজনেস থেকে টাকা বেরিয়ে যাওয়াকে এক্সপেন্ডিচার বলে, আর বিজনেসে টাকা ঢোকাকে বলে ক্যাপিটাল রিসিভস। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার দু রকমের হয়, একটা রেভিনিউ আর একটা ক্যাপিটাল, আর রিসিভস দু রকমের হয়, একটা রেভিনিউ আর একটা ক্যাপিটাল। আচ্ছা, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছিলাম, ঠিক আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার বলেছিলাম কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়েছি, ঠিক আছে, যার বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি কারেন্ট ইয়ারে এবং পেমেন্ট করে ফেলেছি বা পেমেন্ট করতে হবে তাকে বলেছিলাম রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে, পেমেন্ট করে দিয়েছি কিন্তু বেনিফিট ফিউচারে নেব তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, আর কি বলেছিলাম, আর বলেছিলাম যে রিসিভস, যেটা এখন পড়ালাম, রিসিভস কি বলেছিলাম, রিসিভসের দু রকম, একটা রেভিনিউ রিসিভ একটা ক্যাপিটাল রিসিভ। রেভিনিউ রিসিভ কাকে বলে, নরমাল কোর্স অফ বিজনেস, নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি টাকা পায় বা টাকা পাওয়া বাকি থাকে তাকে বলে রেভিনিউ রিসিভ। আর ক্যাপিটাল রিসিভ কাকে বলে, নরমাল কোর্স অফ বিজনেস থেকে টাকা পাইনি তাকে বলে ক্যাপিটাল রিসিভ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, এগুলো ভালো করে রিভাইজ করো কারণ এর উপর বেশ কিছু অঙ্ক হবে। তাহলে তোমাদের মাথায় ব্যাপারটা মাথায় ঢুকে গেছে, রিসিভ জিনিসটা কি, রিসিভ জিনিসটা কি, এক্সপেন্ডিচার জিনিসটা কি। তো দেখো এরপরে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিট, এরপরে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। তো এমন তো হবে না আমরা বিজনেস করেই যাচ্ছি, বিজনেস করেই যাচ্ছি, আমরা বিজনেসটা কেন করি, কি কারণে বিজনেস করি, নিশ্চয়ই প্রফিট আর্ন করার জন্য, প্রফিট মানে লাভ, মুনাফা, মুনাফা, প্রফিট মানে লাভ বা মুনাফা। আমরা বিজনেসটা কেন করি, মুনাফা অর্জন করার জন্য বা প্রফিট করার জন্যই তো বিজনেসটা করি, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে যে কোনো একটা অ্যাকাউন্টিং আমরা যে প্রফিটটা বের করি না, ধরো এই বছর আমি মার্কার পেনের বিজনেস করেছি, মার্কার পেনের বিজনেস আমি করছি, এই বছর মার্কার পেন বিজনেস করে কত টাকা প্রফিট করেছি, ঠিক আছে, কত টাকা প্রফিট করেছি আমি ব্যবসার মালিক হিসেবে বা আমি একটা বিজনেস হিসেবে জানতে চাই এই বছর মার্কার পেনের বিজনেস করে কত টাকা প্রফিট করলাম, ঠিক আছে, সেই প্রফিটটাই এখন আলোচনা করব। তো যে কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ারে একবারই প্রফিট বের করা হয়, একটা অ্যাকাউন্টিং ইয়ারে একটা প্রফিট বের করা হয়, ঠিক আছে। তো প্রফিট বের করার ফর্মুলাটা কি, তোমাকে যদি বলে প্রফিট, তোমরা তো ছোট থেকেই শিখছো, তোমাদের পাটিগণিতে খুব সম্ভব ছিল 9 10 একটা ছিল লাভ ক্ষতি চ্যাপ্টার ছিল, কি করে বের করতে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মনে করার চেষ্টা করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হতো। তো এখানেও সেরকম, ধরো আমি মার্কার পেনের বিজনেস করেছি, ঠিক আছে, মার্কার পেন বেচে যত টাকা পেয়েছি, ধরো মার্কার পেন বেচে আমি 1,00,000 টাকা পেয়েছি, ঠিক আছে,
আর মার্কার পেন কিনেছে 80,000 টাকা দিয়ে। তোমাদের হিসাব মতো আমি বললাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য 1 লাখ আর ক্রয় মূল্য ধরো, ক্রয় মূল্য হচ্ছে 80,000, তাহলে প্রফিট কত হলো? প্রফিট হচ্ছে 20,000, ঠিক আছে? তো এরকমই, তো তোমাকে যদি প্রফিট যদি কেউ বের করতে পারে তাহলে কি বলবে? রেভিনিউ, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, ঠিক আছে? কি বললাম? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। রেভিনিউ মানে ইনকাম, রেভিনিউ মানে কি বললাম? ইনকাম। রেভিনিউ মানে ইনকাম, আর এক্সপেন্স মানে খরচ। ইনকাম থেকে খরচ বাদ দিবে, ইনকাম থেকে খরচ বাদ দিলে হয় হচ্ছে তোমার প্রফিট। বা এটাকে যদি বুঝতে হয় তাহলে একটু ভালো করে লিখে দিচ্ছি, রেভিনিউ রিসিটস, রেভিনিউ রিসিটস মাইনাস রেভিনিউ পেমেন্ট, রেভিনিউ রিসিটস মাইনাস রেভিনিউ পেমেন্ট। তো রেভিনিউ রিসিটস থেকে রেভিনিউ পেমেন্ট বাদ দিলে, রেভিনিউ রিসিটস থেকে রেভিনিউ পেমেন্ট বাদ দিলে যেটা পড়ে থাকে তাকেই বলে প্রফিট। এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না রেভিনিউ রিসিটস কি? এইমাত্র বললাম রেভিনিউ রিসিটস কি। নরমাল কোর্স অফ বিজনেস। ধরো আমি মার্কার পেনের দোকান খুলেছি, আমার নরমাল কোর্স অফ বিজনেস কি? নরমাল কোর্স অফ বিজনেস মার্কার পেন বেচা। মার্কার পেন বেচে যেই টাকাটা পেয়েছি তাকেই বলবো রেভিনিউ রিসিটস। আর রেভিনিউ পেমেন্ট কি? মার্কার পেন কিনতে যত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে রেভিনিউ পেমেন্ট বা এক্সপেন্সেস। এই দুটোকে বাদ দিলে হয় প্রফিট, ঠিক আছে? এই দুটোকে বাদ দিলে হয় প্রফিট। আচ্ছা, আরেকটা জিনিস লিখে দিই, আরেকটা জিনিস লিখে দিলে মন দিয়ে শোনো। দেখো ফর ক্যালকুলেটিং প্রফিট, এখানে লিখে রাখো, পাশে লিখে রাখো ফর ক্যালকুলেটিং প্রফিট, ফর ক্যালকুলেটিং প্রফিট। देखो for calculating profit of the business, for calculating profit of the business, for calculating profit of the business, we don't consider capital receipts and capital expenditure, capital receipts and capital expenditure, capital receipts and capital expenditure। ঠিক আছে? তো ক্যাপিটাল রিসিটস এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছে যখন আমরা প্রফিট ক্যালকুলেট করব, যখন আমরা প্রফিট ক্যালকুলেট করব, মানে বিজনেসে যখন আমরা প্রফিট ক্যালকুলেট করব, তখন আমরা ক্যাপিটাল রিসিটস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে নেব না। ক্যাপিটাল রিসিটস আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেব। তাহলে প্রফিট বের করার সময় কাকে আগে নেব? রেভিনিউ রিসিটস থেকে রেভিনিউ এক্সপেন্ডিচার বাদ দেব, ঠিক আছে? রেভিনিউ রিসিটস থেকে রেভিনিউ এক্সপেন্ডিচার বাদ দেব। তার মানে জিনিসটা বুঝতেই পেরেছো। তোমাকে যদি প্রফিট বের করতে বলে, তাহলে কি বলবে? ধরো আমি মার্কার পেনের উদাহরণ যদি দিই, মার্কার পেন এর বিজনেস করছে, ঠিক আছে? মার্কার পেন বেচে, ঠিক আছে, মার্কার পেন বেচে যত টাকা কামিয়েছি তার থেকে মার্কার পেন কিনতে যত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, সেগুলো বাদ দেবো। বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রফিট। সাপোজ ধরো আমি কি করছি, ধরো সার্ভিসের উদাহরণ যদি দিই, ধরো আমার একটা কোচিং সেন্টার আছে, ঠিক আছে, আমার একটা কোচিং সেন্টার আছে। তো কোচিং সেন্টারে কি করি? আমি তোমাদের সার্ভিস দিই, তোমাদের টিউশন ক্লাস বেচি, ঠিক আছে? টিউশন ক্লাস বেচে যত টাকা কামালাম আর এই টিউশন ক্লাস চালাতে আমার যত টাকা খরচ হচ্ছে, এই দুটো বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে তোমার প্রফিট। তাহলে জিনিসটা বোঝা গেল। এবার প্রফিটের কিছু এক্সাম্পল ধরবো, কয়েকটা অঙ্ক করবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রফিটের যে অঙ্কগুলো পড়াবো, দু তিনটা অঙ্ক পড়াবো, পড়ানোর জন্য তোমাকে কিন্তু পুরো মাথার মধ্যে রাখতে হবে রেভিনিউ রিসিটস আর রেভিনিউ পেমেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অঙ্ক করতে একটু অসুবিধা হবে। তো রেভিনিউ রিসিটস কি? নরমাল কোর্সেস অফ বিজনেস, নরমাল কোর্সেস অফ বিজনেস, ঠিক আছে? নরমাল কোর্স অফ বিজনেস থেকে যে টাকাটা ইনকাম হবে, ঠিক আছে, তো সেটা আর মাইনাস কি হবে? রেভিনিউ পেমেন্ট। রেভিনিউ পেমেন্ট আগেই বলেছি, রেভিনিউ এক্সপেন্ডিচারকে বলে রেভিনিউ পেমেন্ট, ঠিক আছে, যার বেনিফিট আমরা অলরেডি কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকে বলে রেভিনিউ পেমেন্ট। এই দুটো মাইনাস করে হয় প্রফিট। তো চলো অঙ্কগুলো করছি, দেখে নাও। চলো আজকের ভিডিওতে আর আমি কিছু বেশি শেখাবো না। এই প্রফিট যে লেখালাম, প্রফিটের উপর বেশ কয়েকটা অঙ্ক করাই, তাহলে তোমাদের কনসেপ্ট আছে যে আমি কনসেপ্ট কি করেছি, এক্সপেন্ডিচার করেছি আর রিসিটস করেছি, ঠিক আছে? এক্সপেন্ডিচার রিসিটস এর উপর বেস করে প্রফিট হবে, সেই প্রফিটের কিছু অঙ্ক করে। তো চলো দেখে নাও।
নম্বর অঙ্কটা লেখো, 1 নম্বর অঙ্ক লেখো সেল অফ গুডস। 1 নম্বর অঙ্ক লেখো সেল অফ গুডস। সেল অফ গুডস কত বলেছে? 5 লাখ। তারপর বলেছে কি, তারপর বলেছে পারচেজ অফ গুডস 2,80,000। এবার বলেছে পারচেজ অফ গুডস, মানে পারচেসেস অফ গুডস 2,80,000। ঠিক আছে, বলেছে ক্যালকুলেট প্রফিট। প্রফিট ক্যালকুলেট করতে বলেছে। দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক দিয়েছে, ঠিক আছে, অঙ্কটা খুব ইজি অঙ্ক দিয়েছে, কঠিন কিছু না বা ফর্মুলা বোঝারও সেরকম কিছু নেই। আমরা শিখেছি, বারবার বলেছি, একটা কথা বারবার বলেছি, গুডস বেচাকে কি বলে? গুডস যদি বেচি, অ্যাকাউন্টসের ভাষায় গুডস বেচাকে বলে সেল। অ্যাকাউন্টসের ভাষায় গুডস বেচাকে বলে সেল। বারবার বলছি, না হলে তোমাদের যখন বইয়ের অঙ্ক আরম্ভ করব খুব অসুবিধা হবে যদি এটা যদি বুঝতে না পারো। গুডস বেচাকে বলে সেল, আর গুডস কেনাকে বলে পারচেজ। তাহলে কি বললাম? গুডস বেচাকে বলে সেল, আর গুডস কেনাকে বলে গুডস গুডস বেচাকে বলে সেল, আর গুডস কেনাকে বলে পারচেজ। তার মানে আমরা কি বলতে পারি? এই সেল অফ গুডস যা, এটাকে আমরা সেল বলতে পারি, আর পারচেজ অফ গুডসটাকে আমরা কি বলতে পারি? পারচেজ বলতে পারি। তাহলে আমাকে কি বলেছে? প্রফিট কত। সাপোজ ধরো এই যে एग्जांपलটা দিয়েছি, ধরো মার্কার পেন। আমার বিজনেস বা মার্কার পেনের বিজনেসটা খুব বড়। মার্কার পেন বেচে কত টাকা পেয়েছি? 5 লাখ টাকা। ঠিক আছে, আর মার্কার পেন কিনেছি কত টাকা? 2,80,000। তাহলে প্রফিট কত? স্যার এই যে সেল থেকে পারচেজ বাদ দিলে তো প্রফিট। তাহলে দেখো প্রফিট বের করার ফর্মুলাটা কি লিখতে পারি? প্রফিট বের করার ফর্মুলাটা কি লিখতে পারি? সেল মাইনাস পারচেজ। সেল মাইনাস পারচেজ করলে প্রফিট হয়। বা এটাকেই আমরা ঘুরিয়ে লিখি, কি লিখতে পারি? সেল। কিছুক্ষণ আগেই বলেছি গুডস বেচা। গুডস বেচাটা কি? গুডস বেচলে আমার, গুডস বেচলে কি হবে? বিজনেসে টাকা আসবে। গুডস বেচলে টাকা আসবে তো, গুডস বেচলে তো বিজনেসের ক্যাশ বক্সে টাকা আসবে। তখন এটা রিসিটস হচ্ছে। এটা কি রিসিটস? রেভিনিউ রিসিটস। ঠিক আছে, নরমাল কোর্স অফ বিজনেস। আমার মার্কার পেনের দোকান, মার্কার পেন বেচা, আমাদের নরমাল কোর্স অফ বিজনেস। তা গুডস বেচে টাকা পেয়েছি, এটা কি? রেভিনিউ রিসিটস। এটাকে লিখতে পারি তো, রেভিনিউ রিসিটস। ঠিক আছে, আর পারচেজ কি? পারচেজ জিনিসটা কি? পারচেজ হচ্ছে আমার রেভিনিউ পেমেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার মধ্যে পড়ে। যেমন আমি মার্কার পেন গুলো কিনেছি, ঠিক আছে, তার বেনিফিট পুরো নিয়ে নিয়েছি। মার্কার পেনের বেনিফিটটা পুরোই নিয়ে নিয়েছি। তার মানে কি? বেনিফিট নিয়ে নিলে কি হয়? কারেন্ট ইয়ার বেনিফিট নিলে কি বলে? এক্সপেন্ডিচার বলে। তাহলে এই পারচেজটা কি বলতে পারি? এটা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি। ঠিক আছে, তাহলে রেভিনিউ রিসিটস কত? 5 লাখ টাকা। রেভিনিউ এক্সপেন্ডিচার 2,80,000। তো অ্যান্সার কত হচ্ছে? 2,20,000 প্রফিট। তাহলে জিনিসটা বুঝতে পারলে, তো জিনিসটা বুঝতে পারলে সেল হচ্ছে আমার রেভিনিউ রিসিটস, কারণ নরমাল কোর্স অফ বিজনেস। পারচেজ, পারচেজটা কি হবে? রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছিলাম? যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো গুডস, আমরা মার্কার পেন কিনেছি, তো এমন তো না মার্কার পেন এই বছর কিনলাম 2 বছর 3 বছর পর বেচবো, তার মানে কি এই বছরই বেচে দেবো? তার মানে তো বেনিফিট নিয়েই নিয়েছি। তো বোঝা গেল, 2 নম্বর অঙ্কে চলে আসবে। দু নম্বর অঙ্কটা লেখো, 2 নম্বর অঙ্ক লেখো ক্যাশ সেলস। কি লিখবো? ক্যাশ সেলস। তো ক্যাশ সেলটাকে আমরা যদি খুব ভালোভাবে লিখতে পারি তাহলে কি লিখতে পারি? খুব ভালো ভাষায় লিখতে পারি গুডস সোল্ড। কি লিখতে পারি? গুডস সোল্ড অন ক্যাশ বেসিস। গুডস সোল্ড অন ক্যাশ বেসিস, মানে ক্যাশ টাকায় আমরা গুডস বেচবো, মানে নগদে গুডস বেচবো। আমরা যেমন গুডস শিখিয়েছিলাম, গুডস কে দুভাবে ভাগ করি, গুডস বেচতেও পারি আবার পারচেজও করতে পারি, মানে বেচতেও পারি আবার কিনতেও পারি। আমরা সেল ক্যাশেও সেল করতে পারি আবার ক্রেডিটেও সেল করতে পারি। এটা বলেছে ক্যাশে সেল করেছি। ক্যাশে কত টাকা গুডস সেল করেছি? 3,80,000। তারপর বলেছে কি? ক্রেডিট সেল। তারপর বলেছে ক্রেডিট সেলস। তাহলে কি বললাম? গুডস আমরা ক্যাশেও বেচতে পারি আবার ক্রেডিট মানে ধারেও বেচতে পারি। তাহলে এখানে কি লিখবো? গুডস সোল্ড অন ক্রেডিট বেসিস। তাহলে এটা ক্রেডিটে সেল করেছি। কত টাকার গুডস ক্রেডিটে সেল করেছি? ক্রেডিটে সেল করেছি আমরা কত টাকার গুডস? 2,20,000। কত? 2,20,000। আচ্ছা, এরপর লেখো পারচেসেস অফ গুডস। এবারে পারচেসেস অফ গুডস। তো তোমরা বলছো স্যার এটা পারচেস অফ গুডস কি? সে ক্যাশে না এটা কিছুই বলে না। কিছুই বলে না, যেমন কিছুই বলে না অঙ্কে, তাহলে চাপ নেওয়ার কিছু নেই। পারচেস অফ গুডস কত বলেছে? 4 লাখ। কত বলেছে? 4 লাখ। বলেছে ক্যালকুলেট প্রফিট।
তো দেখো অঙ্কটা খুবই ইজি, যখন সলিউশন আরম্ভ করব প্রফিট কি করে বের করব, এখানে লিখো প্রফিট। প্রফিট বের করার নিয়ম হচ্ছে, প্রফিট বের করার নিয়মটা কি, প্রফিট বের করার নিয়ম হচ্ছে তোমাদের রেভিনিউ রিসিপ্টস, রেভিনিউ রিসিপ্টস মাইনাস রেভিনিউ পেমেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার, একই জিনিস, পেমেন্ট আর এক্সপেন্ডিচার একই জিনিস, রেভিনিউ রিসিপ্টস মাইনাস রেভিনিউ পেমেন্ট। তো রেভিনিউ রিসিপ্টস কাকে বলে, রেভিনিউ রিসিপ্টস কাকে বলে, ইন নরমাল কোর্স অফ বিজনেস গুডস বেচাকে বলা হয় রেভিনিউ রিসিপ্টস। ধরো আমার মার্কার পেনের দোকান, তাহলে আমরা নরমাল কোর্স অফ মানে মেন কিসের উপর ডিল করি, মার্কার পেন ডিল করি, তো মার্কার পেন বেচাটাই তো আমার রেভিনিউ রিসিপ্টস। তো বলেছে কি রেভিনিউ রিসিপ্টস মানে কি ইন নরমাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে, গুডস সোল্ড করাকেই বলে তোমার রেভিনিউ রিসিপ্টস। তাহলে এখানে রেভিনিউ রিসিপ্টসটা আলাদা করে বের করো। তো কি বলেছে রেভিনিউ রিসিপ্টস জিনিসটা কি, আমরা কি বলেছিলাম, রেভিনিউ কাকে বলে, অ্যামাউন্ট রিসিপ্টস অর রিসিভেবল ইন নরমাল কোর্স অফ বিজনেস। তো মার্কার পেন বেচে আমরা ক্যাশ টাকা পেতেও পারি বা টাকা বাকিও থাকতে পারে। মানে আমি কি বলতে চাইছি, ধরো আমি মার্কার পেন কাউকে বেচেছি, নগদে বেচেছি, নগদে বেচলে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবো, বা কাউকে বাকিতে বেচেছি সে কদিন পরে টাকা দেবে, তাহলে টাকা পেতেও পারে, মানে আজকে টাকা পেয়ে গেলাম বা টাকা বাকিও থাকতে পারে, দুটোকেই বলে তোমার রেভিনিউ রিসিপ্টস। তার মানে ক্যাশ সেল, ক্যাশ সেল মানে যাদের আমি গুডস নগদে বেচেছি, ঠিক আছে, যাদের আমরা গুডস মানে মার্কার পেন গুলো নগদে বেচে তার থেকে টাকা পেয়ে গেছি, সেটা ক্যাশ সেল, সেই টাকাটা পেয়ে গেছি। কত টাকা ক্যাশ সেল, 3,80,000। আর যাদেরকে এই মার্কার পেন গুলো যাদেরকে ধারে বেচি তারা কদিন পরে টাকা দেবে, ঠিক আছে, তাহলে সেই টাকাটা কি হবে, রিসিভ করবো, রিসিভেবল, সেটাও আবার রেভিনিউ রিসিপ্টসের মধ্যে পড়ে। ঠিক আছে, তোমরা যদি রেভিনিউ রিসিপ্টসের ডেফিনিশন দেখো কি লেখা ছিল, it is amount received or receivable, amount received or receivable in normal course of business, ঠিক আছে, এটাই লেখা ছিল, তার মানে রেভিনিউ রিসিপ্টস এর মধ্যেই পড়বে। তো ক্রেডিট সেল কত দিয়েছে, 2,20,000, টোটাল হচ্ছে কত, 6 লাখ, ঠিক আছে, রেভিনিউ রিসিপ্টস কত হলো, আমার রেভিনিউ রিসিপ্টস হলো 6 লাখ হয়ে গেল। আর রেভিনিউ পেমেন্ট কি, পারচেজ অফ গুডস, আগের অঙ্কটাই করলাম, গুডস কেনা হচ্ছে আমার এক ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ গুডস বেচতে গেলে তো গুডস কিনতে হবে, তো গুডস কেনা মানে তো আমার খরচ হচ্ছে, আর রেভিনিউ পেমেন্ট মানে এক্সপেন্সেস, ঠিক আছে, 4 লাখ টাকা। রেভিনিউ পেমেন্ট হচ্ছে তোমার পারচেজ অফ গুডস, এর মানে রেভিনিউ পেমেন্ট, তাহলে বাকি কত হচ্ছে 2 লাখ হচ্ছে তোমার প্রফিট। তো দুটো অঙ্ক হয়ে গেল, 3 নম্বর অঙ্কে চলে আসে। তিন নম্বর অঙ্কটা লেখো, কি লেখো, ক্যাশ সেল 7 লাখ, ক্যাশ সেল 7 লাখ। আশা করি তোমাদের বলতে পারে ক্যাশ সেল মানে গুডস সোল্ড করেছি অন ক্যাশ বেসিস, ক্যাশ টাকা দিয়ে আমরা গুডস সোল্ড করেছি, ক্যাশে গুডস সোল্ড করেছি কত, 7 লাখ টাকা। এটা কি রেভিনিউ রিসিপ্টস এর মধ্যে পড়ে, কারণ নরমাল কোর্স অফ বিজনেস, গুডস বেচাই হচ্ছে নরমাল কোর্স অফ বিজনেস, বারবার একটা কথাই বলছি। তারপর লেখো ক্রেডিট সেল, পাশাপাশি লেখো ক্রেডিট সেল, ঠিক আছে, ক্রেডিট সেল মানে গুডস বেচে ধারে, এটাও নরমাল কোর্স অফ বিজনেস, এটাও রেভিনিউ রিসিপ্টস এর মধ্যে পড়ে, ঠিক আছে। কারণ রেভিনিউ রিসিপ্টস এর ডেফিনিশন ছিল, ঠিক আছে, গুডস বেচে টাকা পায় বা টাকা পাওয়া বাকি থাকে, দুটোকেই বলে রেভিনিউ রিসিপ্ট, অ্যামাউন্ট রিসিভড আর রিসিভেবল। তারপর লেখো ক্যাশ পারচেসেস। আচ্ছা, ক্যাশ পারচেসেসটা কি লিখবো, ব্র্যাকেটে লেখো গুডস পারচেসেস অন ক্যাশ বেসিস, গুডস পারচেসেস অন ক্যাশ বেসিস কত টাকা, 1,30,000, ঠিক আছে। তার মানে কি বলছে এটা, গুডস আমরা গুডস বেচতে গেলে গুডস তো কিনতে হবে, গুডস ক্যাশ টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে, গুডস ক্যাশ টাকা দিয়ে কিনেছি, তার মানে কি আমার বিজনেসে ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে গেছে, এটা তোমার এক্সপেন্ডিচার আছে, কি ধরনের এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এর বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে পেয়ে যাবো। তো 1,30,000 হয়ে গেল। এবার হচ্ছে ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেসেস কি লিখবো, লেখো গুডস পারচেসেস অন ক্রেডিট বেসিস, গুডস পারচেসেস অন ক্রেডিট বেসিস কত টাকা, এটা হচ্ছে তোমার 1,20,000। এবার বলেছে রেন্ট পেড, রেন্ট পেড
ধরো আমার যে মার্কার পেনের যে দোকানটা খুলেছি সেই দোকানটা আমার নিজস্ব কোনো জায়গা ছিল না, আমি কারোর জমি মানে কারোর বাড়ি ভাড়া নিয়ে মার্কার পেনের দোকানটা খুলেছি। ঠিক আছে, এই দোকানটা ভাড়া নিয়ে যার থেকে ভাড়া নিয়েছি সেই দোকানের মালিককে আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হবে। মানে বছরে কত টাকা ভাড়া দিয়েছি আমি, বছরে কত টাকা ভাড়া দিয়েছি, 50,000 টাকা ভাড়া দিয়েছি। ঠিক আছে, তাহলে এটাও তো আমার খরচ। এটা কি ধরনের খরচ? আমরা কি বলেছিলাম, বারবার বলেছিলাম, যার বেনিফিট আমরা নিয়ে নিয়েছি, কারেন্টের যার বেনিফিট নিয়ে নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেন্ট পেড, আমি বলেছিলাম শুধু রেন্ট পেড লেখা থাকা মানেই আমি কারেন্টের বেনিফিট নিয়ে নিয়েছি। তো ক্যালকুলেট প্রফিট। তো প্রফিট কি করে বের করব? সলিউশনে যদি আসি, এখানে প্রফিট ইকুয়াল টু revenue receipts মাইনাস রেভিনিউ পেমেন্ট, বা বলতে পারো রেভিনিউ এক্সপেন্ডিচার একই জিনিস। আলাদা করে বের করে নাও রেভিনিউ রিসিপ্টস কত। কোশ্চেন করতে করতে বুঝিয়েছি রেভিনিউ রিসিপ্ট জিনিসটা কি, গুডস বেচা। ঠিক আছে, গুডস বেচাকে রেভিনিউ রিসিপ্ট বলে। গুডস বেচে যে টাকা পেয়ে যাও বা টাকা পাওয়া বাকি থাকে, মানে গুডস যদি ধারে বিক্রি করো তাহলে টাকা পাওয়া বাকি থাকবে, দুটোকেই রেভিনিউ রিসিপ্টস বলে। তো এখানে লিখলাম ক্যাশ সেলস, ক্যাশ সেল কত দিয়েছে 7 লাখ টাকা, ক্রেডিট সেল দিয়েছে 3 লাখ টাকা, টোটাল 10 লাখ টাকা হলো রেভিনিউ রিসিপ্টস। রেভিনিউ রিসিপ্টস কত হলো 10 লাখ টাকা। আচ্ছা, এবার করব কি রেভিনিউ পেমেন্ট, পাশেই করে দিচ্ছি রেভিনিউ পেমেন্টটা, বা রেভিনিউ এক্সপেন্ডিচারও বলতে পারো, বারবার একই কথা বলছি, পেমেন্ট আর এক্সপেন্ডিচার একই জিনিস। তো রেভিনিউ পেমেন্ট কি কি আছে এখানে? ক্যাশ পারচেসেস, ক্যাশ পারচেসেস তোমার রেভিনিউ পেমেন্ট। এই ক্যাশ পারচেস হচ্ছে রেভিনিউ পেমেন্ট। কত টাকা? 1,30,000। তারপর ক্রেডিট পারচেসেস, এটাও রেভিনিউ পেমেন্ট, 1,20,000। টোটাল হচ্ছে 2,50,000। দেখো পারচেসেস, ঠিক আছে, গুডস কেনা। ঠিক আছে, গুডস কেনাটা আমার রেভিনিউ এক্সপেন্ডিচার কেন হয় আগেও বলেছি। আমি যে মার্কার পেনের বিজনেসের কথা বলি, মার্কার পেনগুলো তো কিনতে হয়। এই বছর যে মার্কার পেনগুলো কিনবো এই বছরেই সেগুলো বেচে দেবো। ঠিক আছে, তেমন তো না এই বছর মার্কার পেন কিনে পরের বছর তারপরের বছর বেচবো, এরকম কখনো হবে না, তো বিজনেস চলবেই না। ঠিক আছে, তো তাহলে বিজনেসে কি করে টানা বাড়ছে? বিজনেসটাকে বড় করতে গেলে এই বছর যে মার্কার পেনগুলো কিনবো এই বছরই বেচে দিতে হবে। তার মানে কি, বেনিফিটটা আমরা এই বছরই নিয়ে নিচ্ছি, তাই এটাকে বলছি আমরা কি রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, বোঝা গেল 2,50,000। আর কি রেন্ট পেড, ঠিক আছে, রেন্ট পেড এটাও আমার খরচ, এর বেনিফিট আমরা এই বছর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রেন্ট পেডটাও আমার কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার। নতুন করে বোঝানোর কিছু নেই, আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার এক্সাম্পলে দেয়াই ছিল রেন্ট পেড হচ্ছে এক ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এর বেনিফিট আমরা নিয়ে নিয়েছি, কারেন্ট ইয়ারের বেনিফিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, 50,000 কত হলো 3 লাখ। তাহলে এখানে নিব 10 লাখ থেকে 3 লাখ মাইনাস করলে কত হচ্ছে 7 লাখ। ঠিক আছে, তার মানে প্রফিট কত হয়ে গেল 7 লাখ। আশা করি অঙ্কটা বোঝা গেছে। লাস্ট অঙ্ক পড়াবো, তাহলে মোটামুটি প্রফিটের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট অঙ্ক দেখো, লেখো ক্যাশ সেলস 8 লাখ, ক্যাশ সেলস 8 লাখ, ক্রেডিট সেলস 4 লাখ। ঠিক আছে, এবারে বলেছে ক্যাশ পারচেজ বলেছে 3 লাখ, ক্যাশ পারচেজেস বলেছে 3 লাখ, তারপর বলেছে ক্রেডিট পারচেজেস 2,40,000। ঠিক আছে, তারপর বলেছে রেন্ট পে 1,50,000। স্যালারি পে 50,000। তারপর বলেছে পারচেজেস অফ মেশিন 20 লাখ। তোমাকে কি বের করতে বলেছে? ক্যালকুলেট প্রফিট। তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট প্রফিট।
দেখো প্রফিট বের করার ফর্মুলায় চলে আসো, খুব ইজি অঙ্ক। প্রফিট বের করার ফর্মুলা কি ছিল? রেভিনিউ রিসিটস মাইনাস রেভিনিউ পেমেন্ট, রেভিনিউ রিসিটস মাইনাস রেভিনিউ পেমেন্ট। রেভিনিউ রিসিটস মাইনাস রেভিনিউ পেমেন্ট। একটু ছেড়ে লিখি, একটু দুলাই তোমরা ছেড়ে লিখো রেভিনিউ রিসিটস। তো নতুন করে বোঝানোর কিছু নেই, চারটে অঙ্ক একই কথা বলছি। গুডস বেচা কি? গুডস বেচলে আমার রেভিনিউ রিসিটস হয়, সেটা আমরা ক্যাশে বেচি বা ক্রেডিটে বেচি। ক্যাশে বেচেছি মানে টাকা পেয়ে গেছে, ক্রেডিটে যদি বেচি কদিন পরে টাকা পাবো, এগুলোই হচ্ছে আমার রেভিনিউ রিসিটস। তাহলে লেখো রেভিনিউ রিসিটস। রেভিনিউ রিসিটস কি লিখবো এখানে? ক্যাশ সেলস, লিখো ক্রেডিট সেলস। ক্যাশ সেল কত? 8 লাখ আর ক্রেডিট সেল 4 লাখ। 8 লাখের সঙ্গে 4 লাখ যোগ করে হয় 12 লাখ টাকা, ঠিক আছে? তো রেভিনিউ রিসিটস কত হলো তোমার? 12 লাখ। আর রেভিনিউ পেমেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে দেখো রেভিনিউ পেমেন্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার একই জিনিস। রেভিনিউ পেমেন্টই লিখছি। তো রেভিনিউ পেমেন্ট কি কি হবে? ক্যাশ পারচেসেস, এটা আমার এক ধরনের রেভিনিউ পেমেন্ট। এখানে দেখো রেভিনিউ পেমেন্ট, রেভিনিউ পেমেন্টে কি লিখছি? ক্যাশ পারচেসেস। ক্রেডিট পারচেসেস, আমি বলেছিলাম পারচেসেস আমার কিসের মধ্যে পড়ে? রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাশে পারচেস করেছি মানে আমি মার্কার পেন কিনেছি, তার বদলে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা অ্যামাউন্ট পেড হয়ে গেছে। আর পেবেল কোনটা? আমি ধারে কিনেছি, কদিন পরে টাকা দেব, এটা পেবেল, ঠিক আছে? তাহলে ক্যাশ পারচেস ক্রেডিট পারচেস দুটোই তোমার রেভিনিউ পেমেন্টের মধ্যে পড়ে। তার পাশাপাশি কি বলেছে? রেন্ট পেড। ওই যেটা বললাম আগেরটাই বললাম, রেন্ট পেড, আমি বেনিফিট নিয়ে নিয়েছি, ঠিক আছে? বেনিফিট নিয়ে নিয়েছি, কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে কি বলে? রেভিনিউ এক্সপেন্ডিচার। এর মধ্যেই আসবে রেন্ট পেড। আর কি? স্যালারি পেড, ঠিক আছে? আমার যে মার্কার পেনের দোকানটা আছে, ঠিক আছে, আমার দোকানটা বসার সময় নেই, ঠিক আছে? আমি কোনো একজন এমপ্লয়ি, কোনো একজনকে রেখে দিয়েছি, তাকে প্রতি মাসে তো পেমেন্ট করতে হবে। ওকে ধরো আমি বছরে কত টাকা পেমেন্ট করেছি? 50,000 টাকা। কি করে 50,000 টাকা পেয়েছি ওটা বুঝে লাভ নেই, জাস্ট 50,000 টাকা ওকে বছরে পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে? বছরে ওকে 50,000 টাকা পেমেন্ট করেছি, তাই তো? তার মানে কি? ওর থেকে পুরো সারা বছর ওর থেকে বেনিফিট নিয়ে নিয়েছি, ঠিক আছে? বেনিফিট নিয়ে যেমন বলেছি কারেন্ট ইয়ার বেনিফিট নিলে তাকে কি বলে? বেনিফিট নিলে তাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্স। তোমরা এটা লিখো স্যালারি পেড, লিখো স্যালারি পেড। এইবার দেখো তোমরা বলছো স্যার পারচেজ অফ মেশিন, ঠিক আছে? পারচেজ অফ মেশিন কোথায় লিখবেন? এখানে তো জায়গা নেই। পারচেজ অফ মেশিন, আমরা যদি আজকে একটা মেশিন কিনি, ধরো মেশিন কেনার জন্য কত টাকা? 20 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি, 20 লাখ টাকা মেশিন কেনার জন্য পেমেন্ট করে দিয়েছি। আজকে যদি একটা মেশিন কিনি, তার বেনিফিট কি শুধু আমরা এই বছরেই পাবো? আজকে যদি আমরা মেশিন কিনি, তার বেনিফিট আমরা ফিউচারে পাবো। মেশিন মানে কি? ধরো যেকোনো একটা মেশিনের নাম হলো কম্পিউটার, কম্পিউটার তো একটা মেশিন। তা আজকে যদি কম্পিউটার কিনি, সেই কম্পিউটার বেনিফিট কবে পাবো? 3 বছর 4 বছর তো পাবো। তাহলে যেই জিনিসের বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে পাবো তাকেই বলে, মানে অনলি কারেন্ট ইয়ারে পাবো বা কারেন্ট ইয়ারে বেনিফিট পেয়ে গেছি, যার বেনিফিট আমরা অলরেডি পেয়ে গেছি তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এই বেনিফিটটা ফিউচারে পাবো, ফিউচারে পেলে তাকে কি বলে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যখন প্রফিট ক্যালকুলেট করতে হয়, প্রফিট ক্যালকুলেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আসে না, তাই এটা আসবে না। তাহলে বাকিগুলো করে ফেলো। ক্যাশ পারচেসেস ছিল 3 লাখ টাকা, ক্রেডিট পারচেসেস ছিল 2,40,000, ঠিক আছে? রেন্ট পেড ছিল 1.5 লাখ, আর স্যালারি পেড ছিল 50,000, ঠিক আছে? কত হচ্ছে? 3 লাখ আর 2 লাখ 5,40,000 আর 2 লাখ 7,40,000। তাহলে রেভিনিউ পেমেন্ট 7,40,000 বাদ দিতে হবে, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে 12 লাখ থেকে 7,40,000 বাদ দিলে 12 লাখ থেকে 5 লাখ 4,60,000। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। চারটে প্রফিটের অঙ্ক করালাম। দেখো অঙ্কগুলো কিছুই কঠিন না, পুরো যে 1 নম্বর ভিডিও থেকে আরম্ভ করলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম, ওইগুলো যদি একটা একটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর কথাগুলো প্রতিটা কথা শুনতে হবে, আর এটা তো ভিডিও তোমাদের সেভ করাই রইলো, ভিডিওগুলো বারবার করে ব্যাক করে করে দেখবে, তাহলে তো বুঝিয়ে যাবে জিনিসটা। কঠিন তো কিছুই নয়। এই টার্মগুলো সব করা টার্ম তোমাদের ভালো করে বুঝতে হবে। তারপর আমি কি বলেছি তোমাদের 7টা ক্লাস টাইম দিই, 7টা ক্লাস পর তারপর তুমি অ্যাকাউন্টসে কিছুই লাগবে না, মানে এত সোজা লাগবে। 7টা ক্লাস, আমাদের 3টে ক্লাস কমপ্লিট হলো, আর 4টে ক্লাস বাকি পড়ো, তাহলে আপনা আপনি সোজা লাগবে। আচ্ছা প্রফিট হয়ে গেলে এরপর আমরা কি শিখবো? লস, ঠিক আছে?
তোমাকে যদি কেউ লস বলে তুমি কি করে বলবে, কি বলবে? ধরো আমি মার্কার পেনের বিজনেস করছি, মার্কার পেন বেচে 1 লাখ টাকা পেয়েছি, মার্কার পেন বেচে 1 লাখ টাকা পেয়েছি, আর মার্কার পেন কিনেছি 80,000 টাকা, যেটা আগেই বলছিলাম, তাহলে প্রফিট হলো 20,000 টাকা। যদি উল্টো হয়ে যায়, যদি উল্টো হয়ে যায়, ধরো মার্কার পেন বেচে 1 লাখ টাকা পেয়েছি, আর মার্কার পেন কিনতে আমার কত টাকা খরচ হয়েছে? মার্কার পেন কিনতে আমার খরচ হয়েছে 1.5 লাখ টাকা। ঠিক আছে, আবার বলছি, মার্কার পেন কিনতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা, মার্কার পেন বেচে 1 লাখ টাকা পেয়েছে। বলে স্যার এত কম টাকা কেন বেচেছে? কেউ কিনছিল না, চলছিল না আমার দোকান, আমাকে বাঁচতে বাধ্য হয়েছে, মানে বেচে দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, তো মার্কেটে অনেক দাম কমে গেছে, বিভিন্ন কারণ হতে পারে, হয় না? মার্কার পেন গুলো অনেক পুরনো, এই মার্কার পেন গুলো কেউ কিনছে না, আমি চাইছি বেচে দিতে। ঠিক আছে, তাহলে কত হলো? 1.5 লাখ টাকায় কিনে 1 লাখ টাকায় পেয়েছি, আমার কত হলো? 50,000 টাকা লস হয়ে গেল, 50,000 টাকা লস হয়ে গেল। বুঝতে পারলে লস জিনিসটা কি? তার মানে লস জিনিসটা কি লিখবে? লস কি? ইট ইজ নেগেটিভ প্রফিট। এটা কি এক ধরনের নেগেটিভ প্রফিট, নেগেটিভ প্রফিট। বা তুমি এটাও বলতে পারো, লস বের করার ফর্মুলা কি বলতে পারো? তুমি এরা বলতে পারো রেভিনিউ এক্সপেন্সেস বা রেভিনিউ পেমেন্ট মাইনাস রেভিনিউ রিসিভড। ঠিক আছে, তার মানে লস কি করে বের করতে হয়? রেভিনিউ এক্সপেন্ডিচার, আমার এই বছরে যত টাকা রেভিনিউ এক্সপেন্ডিচার হয়েছে তার থেকে রেভিনিউ রিসিভস বাদ দিলে যেটা অবশিষ্ট পড়ে থাকবে বা ব্যালেন্স পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার লস। তো পেপারগুলো আর কিছু বোঝানো নেই। আর একটা জিনিস মাথায় রাখবে, প্রফিট বা লস যাই বের করো না কেন, ওখানে ক্যাপিটালটা বাদ দেবে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হোক বা ক্যাপিটাল রিসিভস হোক বাদ দেবে। তো এই বুঝিয়ে দিলাম। তাহলে এখনো পর্যন্ত আমাদের কি কি টপিক হয়েছে তোমরা মনে করার চেষ্টা করো, দেখো আমি একটা একটা করে বলছি। বিজনেস ট্রানজাকশন হয়েছে, তারপর গুডস পড়িয়েছি, গুডস কে দুভাবে ভাগ করা যায়, পারচেজ সেল। ঠিক আছে, পারচেজ ক্যাশেও হতে পারে, ক্রেডিটও হতে পারে, সেল ক্যাশেও হতে পারে, ক্রেডিটও হতে পারে। পারচেজ থেকে পারচেজ রিটার্ন, সেল থেকে সেল রিটার্ন। তারপর শিখি ডেটার্স থেকে বিল রিসিভেবল হয়, ক্রেডিটার্স থেকে বিলস পেবল হয়। আচ্ছা, আর কি শিখিয়েছি? স্টক শিখিয়েছি, স্টক বছরের শুরু থেকে ওপেনিং স্টক, শেষে ক্লোজিং স্টক। ঠিক আছে, আচ্ছা স্টককে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। আচ্ছা, আর কি শিখিয়েছি? এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, আর কি শিখি? রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা কি বলি? এক্সপেন্সেস বলি, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাসেট বলি। অ্যাসেটকে তিন ভাগে ভাগ করা যায়, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এর আমরা আবার কি নাম দিয়েছি? নন কারেন্ট অ্যাসেটকে আমরা ফিক্সড অ্যাসেট বলি। ফিক্সড অ্যাসেটকে আবার দুভাগে ভাগ করা যায়, ট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেটস। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা লাইবিলিটি শিখেছি, লাইবিলিটিকে দুভাগে ভাগ করা যায়, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, নন কারেন্ট লাইবিলিটিকে আমরা লং টার্ম লাইবিলিটি বলি, আর কারেন্ট লাইবিলিটি শিখিয়েছি। ক্যাপিটাল শিখিয়েছি, ড্রয়িং শিখিয়েছি। ঠিক আছে, আচ্ছা রিসিপ্ট শিখিয়েছি, রিসিপ্ট দুই ভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস করেছি। আর কি শিখেছি? প্রফিট শিখেছি, প্রফিটের উপর 4টা অঙ্ক করার, লস করেছি। তো 3 নম্বর ভিডিওতে এত অবধি করবে, এরপরে 4 নম্বর ভিডিও আসবো। তো এইগুলো ভালো করে করবে, একটা স্টেপ বাই স্টেপ শিখবে, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে।